কঠিন সময়ে রায়হান ভাইয়ের জীবনে একজন অদ্ভুত মানুষের আগমন ঘটে। এলাকার কিছু মানুষ তাকে পীর সাহেব বলে ডাকত। রায়হান ভাই একদিন খুব অসহায় হয়ে সেই লোকটার কাছে যান, নিজের সব সমস্যার কথা খুলে বলেন। লোকটা অনেকটা সময় একদম চুপ করে বসে থাকে, কোনো কথা বলে না। এরপর খুব শান্ত গলায় বলে, রায়হান সাহেব, ভাগ্য খুলবে কি করে? মাঝে মাঝে মানুষকে এমন কিছু জায়গায় যেতে হয় যেখানে সব রাস্তা বন্ধ হয়ে যাওয়ার পর নতুন রাস্তার দেখা মেলে। রায়হান ভাই খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, কোথায় যেতে হবে আমাকে? লোকটা শুধু একটা শব্দ উচ্চারণ করল, রায়হান, জীবনের খুশিগুলোকে আসলে কি আটকে রাখা যায়? তুমি কি তোমার খুশিগুলোকে আটকে রাখতে পারবে? প্রতিশ্রুতি তার রাস্তা ঠিকই খুঁজে নেয়। আমি কিন্তু চলে এসেছি রায়হান। একবার ভেবে দেখুন তো, নিজের মেয়ের বিয়ের রাতে যদি এমন কোনো কথা দরজার বাইরে থেকে ভেসে আসে, তাও আবার এমন কারো কণ্ঠস্বর যা কোনো মানুষের নয়, কেমন লাগবে? মনে হবে কেউ যেন চারপাশের সমস্ত বাতাস শুষে নিয়েছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম আজ আপনাদের মাঝে নতুন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজ যে ঘটনাটি আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি সেটি আমার সাথে শেয়ার করেছেন রায়হান নামের এক ভাই। তিনি নিজের জীবনের এমন চরম এক অন্ধকার অধ্যায়ের কথা আমাকে বলেছেন যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তার জীবনে ঘটে যাওয়া এই ঘটনা শোনার পর আমার নিজেরই রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের ঘটনায় প্রবেশ করি। ঘটনার শুরু আজ থেকে প্রায় ২০ বছর আগে। স্থান বাংলাদেশের একটি সুপরিচিত বিভাগ সিলেট। রায়হান ভাইয়ের বয়স তখন ৩০ কি ৩২ হবে। যুবক বয়স, চোখে অনেক স্বপ্ন থাকার কথা, কিন্তু বাস্তবে তার জীবনে তখন কেবলই অন্ধকার আর হতাশা। রায়হান ভাইয়ের বাবার একটা ছোটখাটো ব্যবসা ছিল। বাবার মৃত্যুর পর সেই ব্যবসার হাল ধরেন তিনি, কিন্তু ব্যবসার জ্ঞান তার খুব একটা ছিল না। একের পর এক সিদ্ধান্তে ভুল, সাথে পাওনাদারদের চাপ, ধার দেনা, লোকসানের বোঝা আর চারপাশের পরিচিত মানুষের ধোঁকা, সব মিলিয়ে রায়হান ভাই এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছেন যেখানে শুধু ছিল লজ্জা আর ভয়ের স্থান। মানুষের সামনে যেতেও তার মাথা নিচু হয়ে আসত। ঘরে তার স্ত্রী শায়লা, তাদের বিয়ের তখন ৩ বছর পার হয়েছে মাত্র। আল্লাহ তাআলা তাদের ঘর আলো করে একটি ফুটফুটে কন্যা সন্তান দান করেছিলেন। মেয়ের নাম রেখেছিলেন আয়েশা। আয়েশার বয়স তখন মাত্র কয়েক মাস। রায়হান ভাই দিনের বেলা মানুষের সামনে কোনো মতে হাসি মুখে থাকার চেষ্টা করতেন, কিন্তু রাত হলেই শুরু হতো আসল কষ্ট। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ত, তিনি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ছাদে চলে যেতেন। ঘুটঘুটে অন্ধকার চারিদিকে, কোথাও কেউ নেই, একদম চুপচাপ। তিনি ছাদের এক কোণায় গিয়ে বসতেন, অন্ধকারে একা একা বসে থাকতেন আর কত কিছুই না ভাবতেন। মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খেত। একজন মানুষের আর কতটুকুই বা সহ্য ক্ষমতা থাকে? বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে আসতো, মনে হতো কেউ যেন গলা চেপে ধরেছে। তিনি আকাশের দিকে তাকিয়ে শুধু একটা প্রশ্নই করতেন, একজন মানুষ যদি সবটুকু দিয়ে চেষ্টা করে আর সব দরজা যদি তার মুখের ওপর বন্ধ হয়ে যায়, তাহলে সে যাবে কোথায়? এসব ভাবতে ভাবতে তার রাতের পর রাত নির্ঘুম কেটে যেত। ঠিক এমনই এক কঠিন সময়ে রায়হান ভাইয়ের জীবনে একজন অদ্ভুত মানুষের আগমন ঘটে। এলাকার কিছু মানুষ তাকে পীর সাহেব বলে ডাকত, কিন্তু তাকে দেখে কোনো পীর বা দরবেশ মনে হতো না। লোকটা ছিল একদম চুপচাপ স্বভাবের, কথা কম বলতো, কিন্তু তার
চোখ দুটো ছিল খুব তীক্ষ্ণ। সে মানুষের দিকে এমনভাবে তাকাতো যেন চোখের দৃষ্টি দিয়েই ভেতরের সব খবর সে পড়ে ফেলছে। রায়হান ভাই একদিন খুব অসহায় হয়ে সেই লোকটির কাছে যান। নিজের সব সমস্যার কথা খুলে বলেন। লোকটা অনেক সময় একদম চুপ করে বসে থাকেন, কোনো কথা বলেন না। এরপর খুব শান্ত গলায় বলে, রায়হান সাহেব, ভাগ্য খুলবে কি করে? মাঝে মাঝে মানুষকে এমন কিছু জায়গায় যেতে হয় যেখানে সব রাস্তা বন্ধ হয়ে যাওয়ার পর নতুন রাস্তার দেখা মেলে। রায়হান ভাই খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, কোথায় যেতে হবে আমাকে? লোকটা শুধু একটা শব্দ উচ্চারণ করল, কবরস্থান। রায়হান ভাই আজও সেই রাতের কথা ভুলতে পারেন না। সেদিন তিনি প্রথমবারের মতো ওই লোকটার সাথে পুরনো এক কবরস্থানে গিয়েছিলেন। সময়টা ছিল কনকনে শীতের রাত। চারিদিকে এত কুয়াশা ছিল যে কুয়াশার কারণে হাতের হ্যারিকেনের আলো বেশি দূর যেতে পারছিল না। আলোটা কেমন যেন কুয়াশার দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল। কবরস্থানটা ছিল শহরের একেবারে শেষ প্রান্তে। দিনের বেলাতেও মানুষ সেখানে খুব একটা যেত না। ভয়ে ভয়ে দ্রুত সূরা ফাতিহা পাঠ করে চলে আসত। আর রাতের বেলা তো রাস্তার কুকুরগুলো ওই সীমানায় যেত না। বিশাল এলাকা জুড়ে সারি সারি পুরনো কবর, বড় বড় নিম আর বাবলা গাছের ছায়া। কবরগুলো দেখে মনে হচ্ছিল বিশাল এই মাটির নিচে শত শত রহস্য একসাথে চাপা দেয়া আছে। পীর সাহেব রায়হান ভাইকে আগে থেকে কোনো নিয়মকানুন বা বিস্তারিত কিছুই বলেননি। তিনি শুধু বলেছিলেন ওখানে গিয়ে কি করতে হবে সেটা তিনি আগে থেকে বলতে পারবেন না। শুধু এটুকু মনে রাখতে হবে, রাতে সেখানে কিছু একটা পড়া হবে, কিছু রাখা হবে, কিছু চাওয়া হবে। আর সবচেয়ে বড় কথা হলো রাতে সেখানে কিছু প্রতিশ্রুতি দেয়া হবে। শুরুতে রায়হান ভাই ভেবেছিলেন এগুলো হয়তো তার মনের ভুল, ভয় আর হতাশা থেকে এসব আবোল তাবোল ভাবছেন। কিন্তু কবরস্থানের ভেতরে ঢোকার পর যখন হঠাৎ করেই বাতাস একদম বন্ধ হয়ে গেল, চারপাশটা অস্বাভাবিক রকমের নীরব হয়ে গেল, তখন তার বুকটা ছ্যাঁত করে উঠল। কুয়াশার কারণে অনেক দূরের কোনো মসজিদের মাইকের আওয়াজ কেমন যেন চাপা পড়ে আসছিল। লোকটা তাকে নিয়ে একটা পুরনো আর নাম পরিচয়হীন কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। তারপর রায়হান ভাইয়ের চোখের দিকে তাকিয়ে খুব নিচু গলায় বললেন, আজ তুমি যা চাইবে সব পাবে, কিন্তু বিনিময়ে তো কিছু দিতে হবে। নিজের মুখে বলো, তুমি কি দিতে পারবে? বাকি কাজ আমি করছি। রায়হান ভাইয়ের ভেতরের সেই ভয়ার্ত, ক্লান্ত আর অভাবী সত্তাটা তখন সবকিছু দখল করে নিয়েছিল। তার ঈমান, তার ভয় সবকিছু ছাপিয়ে তখন শুধুই বেঁচে থাকার আর ধনী হওয়ার এক তীব্র লালসা কাজ করছিল। সেই রাতে হয়তো তিনি সরাসরি খুব স্পষ্ট কিছু বলেননি, তার মুখের ভাষাটাও হয়তো একটু অন্য রকম ছিল। এ কারণেই তিনি বছরের পর বছর নিজেকে মিথ্যা সান্ত্বনা দিয়ে এসেছেন। তিনি সেদিন বলেছিলেন, আমার সংসারের অভাব যদি দূর হয়ে যায়, আমার সন্তান যদি ভালো থাকে, তাহলে আমার জীবনের সবচেয়ে বড় যে খুশিটা আসবে তার অনেক বড় একটা অংশ আমি দিয়ে দেব। রায়হান ভাই নিজেও তখন জানতেন না তিনি আসলে নিজের অজান্তে কত বড় একটা কথা বলে ফেলেছিলেন। তিনি ভেবেছিলেন হয়তো এটা একটা সাধারণ কথা, ভয় আর হতাশার ঘোরে মুখ দিয়ে বের হয়ে গেছে মাত্র। সকালের আলো ফুটলেই হয়তো এসব কেটে যাবে। কিন্তু তার মুখ থেকে ওই কথাটা বের হওয়ার সাথে সাথেই কবরস্থানের ওই দিকটায়, যেখানে একটুও বাতাস ছিল না, সেখানে হঠাৎ করেই অনেকগুলো শুকনো পাতা একসাথে উড়ে উঠল। আর সেই নাম না জানা পুরনো কবরের ভেতর থেকে মাটির গন্ধ আর এমন একটা কনকনে ঠান্ডা বাতাস বেরিয়ে এলো যে ঠান্ডায় রায়হান ভাইয়ের মাথা থেকে পা পর্যন্ত জমে যাচ্ছিল। শির দ্বারা বেয়ে একটা ভয়ের স্রোত নেমে গেল।
পীর সাহেব সাথে সাথে রায়হান ভাইয়ের হাত শক্ত করে চেপে ধরলেন। তারপর তাকে উদ্দেশ্য করে বললেন, এখন আর কোনোভাবেই পেছনের দিকে তাকানো যাবে না, সোজা হেঁটে চলে যাও। তারপর দুজন কবরস্থান থেকে বের হয়ে এলেন। রায়হান ভাই সত্যিই আর পেছন দিকে ফেরেননি, কিন্তু পুরোটা রাস্তা তার কেমন যেন মনে হচ্ছিল কেউ একজন নিঃশব্দে তাদের পায়ের ছাপের সাথে সাথে হেঁটে আসছে। তারা যেন কবরস্থান থেকে তাদের সেই প্রতিশ্রুতিটাকে সাথে করে বাড়ি নিয়ে ফিরছে। সেই রাতের পর থেকেই রায়হান ভাইয়ের জীবনে পরিবর্তন আসতে শুরু করে। প্রথমে তার অনেক পুরনো একটা পাওনা টাকা হঠাৎ করেই হাতে চলে আসে। এরপর যে মালগুলো তিনি লোকসানে বিক্রি করবেন ভেবেছিলেন, সেগুলো খুব ভালো দামে বিক্রি হয়ে যায়। কয়েক বছরের মধ্যেই তার অবস্থা এমন হয়ে দাঁড়ায় যে এলাকার মানুষ তাকে একজন সফল আর বড় ব্যবসায়ী হিসেবে সম্মান করতে শুরু করে। তিনি ছোটখাটো দোকানটা ছেড়ে বড় একটা গুদাম ভাড়া নেন। গুদাম থেকে একসময় একটা ছোটখাটো ফ্যাক্টরিও দিয়ে ফেলেন। থাকার জন্য বড় বাড়ি বানালেন, দামি গাড়ি কিনলেন। সমাজে তার সম্মান আর প্রতিপত্তি দুই বাড়তে থাকলো। যেসব আত্মীয় স্বজন একসময় তার ছায়াও মারাতো না, তারাও এখন তার আশেপাশে ঘুরঘুর করতে লাগলো। আর তিনি নিজেও সেই রাতের ওই ভুলটাকে, ওই ভয়ঙ্কর প্রতিশ্রুতিটাকে নিজের সাফল্যের চাকচিক্যে আর ব্যস্ততার আড়ালে কোথাও একটা গভীর গর্তে কবর দিয়ে দিলেন। কিন্তু তিনি হয়তো জানতেন না, কবর দেয়া জিনিস সব সময় মরে না। মাঝে মাঝে তারা মাটির নিচে বসে অপেক্ষা করে, সঠিক সময়ের অপেক্ষা। দেখতে দেখতে অনেকগুলো বছর পার হয়ে গেল। রায়হান ভাইয়ের মেয়ে আয়েশা বড় হতে শুরু করলো। আয়েশা ছিল তার চোখের মণি, তার প্রথম সন্তান, তার সমস্ত দোয়া আর দুর্বলতার জায়গা। তিনি মেয়ের জন্য শহরের সবচেয়ে ভালো স্কুল বেছে নিয়েছিলেন, সবচেয়ে দামি জামা কাপড়। আয়েশার যখন বিয়ের বয়স হলো, রায়হান ভাই মেয়ের জন্য খুব ভালো একটা বিয়ের সম্বন্ধ ঠিক করলেন। ছেলেটা খুব ভালো, ভালো পরিবার, প্রতিষ্ঠিত। আয়েশাও বিয়েতে রাজি। বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পর থেকে রায়হান ভাইয়ের বাড়িতে একটা উৎসবের আমেজ শুরু হয়ে গেল। একজন বাবার কাছে এর চেয়ে বড় আনন্দের আর কি হতে পারে। স্ত্রী শায়লা তো কয়েক মাস আগে থেকেই বিয়ের কেনাকাটা আর প্রস্তুতি শুরু করে দিয়েছেন। দামি শাড়ি, গহনা, ফার্নিচার, বিয়ের জন্য কমিউনিটি সেন্টার বুকিং, মেহমানদের দাওয়াত, কোনো কিছুতেই যেন কোনো কমতি থাকলো না। সব কিছু একেবারে নিখুঁতভাবে চলছিল। কিন্তু বিয়ের ঠিক 10 দিন আগে থেকে বাড়ির পরিবেশটা কেমন একটু বদলাতে শুরু করলো। বাতাসে একটা অদ্ভুত ভারী ভাব। প্রথম দিকে রায়হান ভাই ভেবেছিলেন হয়তো বিয়ের এত কাজের চাপের কারণে তার এমন লাগছে। বাড়ি ভর্তি মেহমান, একটু এলোমেলো লাগতেই পারে, কিন্তু কিছু কিছু ব্যাপার একদমই স্বাভাবিক ছিল না। রাতে আয়েশার ঘরের মেঝেতে মাঝে মাঝেই ভিজে কাদার একটা পাতলা আস্তরণ দেখতে পাওয়া যেত। দোতলার ঘর, সব দরজা জানালা বন্ধ। তাহলে এই কাদা কোত্থেকে আসছে? আয়েশার একটা শাড়িতে একদিন সকালে সামান্য কিছু কাদার দাগ পাওয়া গেল, যেন কেউ ভিজে হাত দিয়ে শাড়িটা ছুঁয়ে দেখেছে। শায়লা রেগে গিয়ে কাজের মেয়েকে বকাঝকা করল, বলল হয়তো কাজের মেয়েই অপরিষ্কার হাতে শাড়ি ধরেছে। কিন্তু রায়হান ভাই যখন আঙুল দিয়ে ওই কাদাটা একটু ছুঁয়ে দেখলেন, তখন এক অজানা আতঙ্কে তার বুক কেঁপে উঠল। ওই কাদা কোনো সাধারণ কাদা ছিল না। ওই কাদার মধ্যে সেই 20 বছর আগের কনকনে ঠান্ডা একটা অনুভূতি ছিল, ঠিক সেই কবরস্থানের নাম না জানা কবরের মাটির মতো ঠান্ডা। কয়েকদিন পর আয়েশা একদিন খুব ভয়ে ভয়ে রায়হান ভাইকে একটা কথা বলল। আয়েশা বলল, আব্বু, আমি গত 2 রাত ধরে খুব বাজে একটা স্বপ্ন দেখছি। আমি দেখছি আমি লাল শাড়ি পরে বউ সেজে বসে আছি, কিন্তু আমাদের বাড়িতে কোনো বিয়ের বরযাত্রী আসছে না। বরযাত্রীর বদলে অন্য কেউ এসছে, আর সে বারবার বলছে সে নাকি তার নিজের খুশির ভাগ নিতে চায়। মেয়ের কথা শুনে রায়হান ভাইয়ের মুখ শুকিয়ে গেল। তিনি জোর করে হাসি মুখে বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু তার বুকের ভেতরের সেই পুরনো বন্ধ হয়ে থাকা ভয়ের দরজাটা যেন একটু একটু করে খুলতে শুরু করলো। সেই দিন বিকেলবেলা রায়হান ভাইদের বাড়ির গেটের সামনে একজন ভিখিরির মতো লোককে দেখতে পাওয়া গেল। রায়হান ভাই তখন বিয়ের প্যান্ডেলের ডেকোরেশন নিয়ে ব্যস্ত ছিলেন। লোকটা গেটের বাইরে দাঁড়িয়ে খুব শান্ত গলায় ডাক দিল,
বলল, ভাই, প্রতিশ্রুতিটা মনে আছে তো? রায়হান ভাই চমকে উঠে গেটের দিকে তাকালেন। লোকটা গেটের একটা পিলারের ছায়ায় দাঁড়িয়েছিল। মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল না। রায়হান ভাই ভাবলেন হয়তো কোনো সাধারণ ভিখারি টাকা চাইতে এসেছে। তিনি পকেট থেকে কিছু টাকা বের করে লোকটার দিকে এগিয়ে দিলেন। লোকটা টাকা না নিয়ে মাথা নেড়ে বলল, আমি টাকা নিতে আসিনি, আমি ভাগ নিতে এসেছি, খুশির ভাগ। রায়হান ভাইয়ের হাত থেকে টাকার নোটগুলো মাটিতে পড়ে গেল। তিনি দ্রুত পায়ে গেটের দিকে এগিয়ে গেলেন, কিন্তু সেখানে গিয়ে দেখেন কেউ নেই। বাইরের রাস্তাটা একদম ফাঁকা, শুধু গেটের ঠিক নিচটায় একটা দলা ভিজে কাদা পড়ে আছে। অথচ গত কয়েক সপ্তাহের মধ্যে শহরে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। এই কাদা কোত্থেকে এলো? বিয়ের আগের দিন রাতে ছিল আয়েশার গায়ে হলুদ। পুরো বাড়ি আলো দিয়ে সাজানো হয়েছে। ড্রয়িং রুমে মহিলারা দল বেঁধে বিয়ের গান গাইছে। বাইরে উঠোনে ব্যান্ড পার্টি, বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, মেহমানরা আসছে যাচ্ছে। কিন্তু এত সব কোলাহল আর আনন্দের মাঝেও রায়হান ভাইয়ের বারবার মনে হচ্ছিল বাড়ির কোনো একটা নির্দিষ্ট অংশে যেন একটা গভীর নীরবতা জমাট বাঁধছে। তিনি যখনই আয়েশার ঘরের আশপাশ দিয়ে যাচ্ছিলেন তখনই ঘরের ভেতর থেকে অদ্ভুত কিছু গন্ধ পাচ্ছিলেন। গন্ধটা ঠিক পচা মাটির গন্ধের মতো। একবার শায়লা পাশ দিয়ে যাওয়ার সময় বলল, হয়তো কারেন্টের কোনো তার পুড়েছে, গন্ধটা সেটারই। কিন্তু রায়হান ভাই খুব ভালো করেই জানতেন এটা কোনো তার পোড়া গন্ধ নয়। রাত যখন গভীর, মেহমানরা সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। রায়হান ভাই একা একা নিচতলার ড্রয়িং রুমে বসেছিলেন। হঠাৎ ওপরতলা থেকে খুব ভারী কিছু একটা, কাঠ বা কোনো কিছু, মেঝের ওপর দিয়ে টেনে নিয়ে যাওয়ার মতো একটা খসখস শব্দ শুনতে পেলেন। তিনি খুব সাবধানে সিঁড়ি বেয়ে ওপরে উঠলেন। আয়েশার ঘরের দরজা বন্ধ, ভেতর থেকে কোনো শব্দ আসছে না। তিনি যেই না ফিরে আসবেন ঠিক তখনই দরজার নিচের ফাঁকা জায়গা দিয়ে একটা শুকনো পাতা পিছলে বাইরে বেরিয়ে এলো। রায়হান ভাই পাতাটা হাতে নিয়ে দেখলেন এটা একটা বাবলা গাছের পাতা, সেই কবরস্থানের ঠিক সামনের বাবলা গাছটার মতো। বিয়ের রাতে ঘটতে থাকা এই ছোট ছোট বিষয়গুলো রায়হান ভাইকে একদম ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। বিয়ের দিন রাতে বরযাত্রী আসার ঠিক কিছুক্ষণ আগে পুরো বাড়িতে হঠাৎ করেই এক অদ্ভুত পিনপতন নীরবতা নেমে এলো। ব্যান্ড পার্টির লোকেরা বাইরে ছিল, মহিলারা তৈরি হচ্ছিল, মেহমানরা সবাই ড্রয়িং রুমে বসা। কিন্তু একটা মুহূর্তের জন্য রায়হান ভাইয়ের কাছে মনে হলো পুরো পৃথিবীর সব শব্দ যেন কেউ কেড়ে নিয়েছে। আয়েশা তখন বউ সেজে নিজের ঘরে বসা। শায়লা আর আয়েশার দুই ফুপু তার সাথে ঘরে ছিল। রায়হান ভাই নিচতলার মেহমানদের দেখাশোনা করছিলেন। ঠিক এমন সময় মেইন গেটে 3 বার খুব স্পষ্ট টোকা পড়ার শব্দ হলো। শব্দটা এতই পরিষ্কার আর ধীর গতিতে ছিল যে শুনে মনে হচ্ছিল এটা কোনো সাধারণ মানুষের গেট ধাক্কানোর শব্দ না, এটা কোনো এক আগমনী বার্তা। বাড়ির কাজের ছেলেটা দৌড়ে গেট খুলতে গেল, কিন্তু পরক্ষণেই সে মুখ ফ্যাকাশে করে ফিরে এলো। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন নিজের চোখে কোনো ভূত দেখেছে। কাঁপতে কাঁপতে সে রায়হান ভাইকে বলল, খালুসান, বাইরে একজন লোক দাঁড়ায় আছে। সে বলছে, কনের বাবাকে গিয়া বলো আমি আমার প্রতিশ্রুতি আদায় করতে এসেছি। রায়হান ভাইয়ের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তিনি কোনো মতে কাঁপতে কাঁপতে গেটের কাছে গেলেন। গেটের ঠিক বাইরে একটা লোক দাঁড়িয়ে আছে, গায়ে একটা পুরনো ময়লা চাদর জড়ানো, হাতে একটা শুকনো ফুলের তোড়া, আর তার পায়ের কাছে ভিজে কাদা। লোকটার মুখটা বাইরের অন্ধকারের সাথে এমনভাবে মিশেছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। কিন্তু লোকটার কণ্ঠস্বর শুনে রায়হান ভাইয়ের বুকের রক্ত হিম হয়ে গেল। এটা ঠিক সেই 20 বছর আগের কবরস্থানের কণ্ঠস্বর। লোকটা বলল, রায়হান, আমি আজ তোমার খুশিতে শরিক হতে এসেছি। আমাকে তুমি অনেক কষ্টে ফেলেছ। আমি তো কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করিনি, প্রতিশ্রুতি ভঙ্গ করেছ তুমি। কিন্তু আমাকে কেন কষ্ট দিচ্ছ?
রায়হান ভাই লোকটার কথা শুনে রাগে আর ভয়ে চিৎকার করে উঠলেন, আমি তোমাকে চিনি না, আমি কোনো প্রতিশ্রুতি দেইনি, এখান থেকে চলে যাও। লোকটা হাসল না, রাগও করল না, খুব শান্ত গলায় বলল, কবরস্থানে মানুষের মুখ দিয়ে যে সব কথা বের হয়, কবরস্থানের মাটি সেটা মনে রাখে। তুমি হয়তো ভুলে যেতে পারো, কিন্তু আমি সেই জায়গাটা ভুলিনি। রায়হান ভাইয়ের গলা দিয়ে আর কোনো কথা বের হলো না। ঠিক সেই মুহূর্তে ওপরতলা থেকে আয়েশার একটা গগন বিদারী চিৎকার ভেসে এলো। রায়হান ভাই পাগলের মতো দৌড়ে বাড়ির ভেতরে ঢুকলেন। এক ছুটে দোতলায় আয়েশার ঘরে গিয়ে ঢুকলেন। আয়েশা খাটের এক কোণায় জড়সড় হয়ে বসে থরথর করে কাঁপছে। শায়লা তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। রায়হান ভাই অবাক হয়ে দেখলেন ঘরের দরজা থেকে শুরু করে আয়েশার বিছানা পর্যন্ত ভিজে কাদার অনেকগুলো পায়ের ছাপ, যেন কেউ খালি পায়ে হেঁটে বিছানা পর্যন্ত গিয়েছিল, আবার হেঁটে দরজার দিকে ফিরে এসেছে। আয়েশা কাঁদতে কাঁদতে রায়হান ভাইকে বলল, আপু, একটু আগে একটা বিশ্রী চেহারার লোক আমার কানের কাছে এসে ফিসফিস করে বলেছিল, তোর বাবা আমাকে একটা প্রতিশ্রুতির কথা বলে এখানে নিয়ে এসেছে। এই কথা শোনার পর রায়হান ভাইয়ের পৃথিবী থমকে গেল। যে পাপটা তিনি বছরের পর বছর নিজের বুকের ভেতরে লুকিয়ে রেখেছিলেন, আজ সেটা তার মেয়ের বিয়ের দিন ঠিক তার সামনে এসে হাজির হয়েছে। শায়লা রায়হান ভাইয়ের হাত শক্ত করে চেপে ধরে ভয়ার্ত গলায় জিজ্ঞেস করলেন, রায়হান, কিসের প্রতিশ্রুতি? কোন লোক? আয়েশা কি বলছে? শায়লার গলায় যেমন ভয় ছিল তেমনি এক সন্দেহও ছিল। সে হয়তো এতক্ষণে কিছুটা হলেও বুঝতে পেরেছিল এই বাড়িতে যা কিছু ঘটছে তার কোনো কিছুই বাইরের কোনো বিপদ নয়। এই বিপদের রাস্তাটা বাড়ির ভেতর থেকেই কেউ একজন খুলে দিয়েছে। রায়হান ভাই কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থাকলেন, কোনো কথা বলতে পারলেন না। ঠিক তখন নিচতলার মেইন গেটে আবারও ধাক্কা দেওয়ার শব্দ হলো। আগের মতোই 3 বার, একদম মাপা আর খুব ধীরে, যেন গেটের বাইরে দাঁড়িয়ে থাকা ওই জিনিসটা খুব ভালো করেই জানে ভেতরের মানুষগুলো আজ তার হাত থেকে কোনোভাবেই রেহাই পাবে না। এই ধাক্কার আওয়াজের সাথে সাথেই ওপর তলায় আয়েশার ঘর থেকে একটা চুড়ি ভাঙার খটখট আওয়াজ শোনা গেল। রায়হান ভাই আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি শায়লার কাছে সব কিছু স্বীকার করলেন। সেই 20 বছর আগের কবরস্থানের রাতের কথা, সেই পীর সাহেব, সেই নাম না জানা কবর, আর নিজের অভাব লালসার বশবর্তী হয়ে দেয়া সেই প্রতিশ্রুতি। তিনি হাউমাউ করে কেঁদে বললেন, আমি বলেছিলাম আমার অভাব দূর হলে আমার সবচেয়ে বড় খুশির একটা অংশ আমি তাদের দিয়ে দেব। সবকিছু শোনার পর শায়লার মুখটা একদম পাথরের মতো শক্ত হয়ে গেল। তিনি রাগ করলেন না, চিৎকার করে কাঁদলেন না। আর এটাই ছিল রায়হান ভাইয়ের জন্য সবচেয়ে বেশি ভয়ের। শায়লা শুধু এক দৃষ্টিতে তার স্বামীর দিকে তাকিয়ে থাকলেন। যে স্বামীর সাথে তিনি এতগুলো বছর সংসার করেছেন, আজ তিনি বুঝতে পারলেন এই সংসারের ভিত্তিটাই দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর পাপের ওপর। শায়লা খুব শান্ত আর শীতল গলায় বললেন, তুমি তোমার খুশির প্রতিশ্রুতি দাওনি রায়হান, তুমি তোমার নিজের হাতে তোমার মেয়ের কবর খুঁড়েছ। রায়হান ভাই কিছু একটা বলতে যাবেন, ঠিক তখন আয়েশা আবার চিৎকার দিয়ে উঠল। এটা কোনো সাধারণ কোণের ভয় পাওয়া চিৎকার নয়। এই চিৎকার ছিল সেই ছোট্ট বাচ্চা মেয়ের যে রাতের বেলা ভয় পেলে নিজের বাবাকে ডাকত। রায়হান ভাই আর শায়লা দুজনেই আয়েশার দিকে ছুটে গেলেন। আয়েশা খাটের মাঝখানে বসে আছে, তার মাথার লাল ওড়নাটা একপাশে খসে পড়েছে, 2 হাতে মেহেদি দেয়া, কিন্তু তার ডান হাতের তালুর ঠিক মাঝখানে মেহেদির রংটা কেমন যেন কালো হয়ে গেছে। কালো রংটা একটা দাগের মতো ছড়িয়ে পড়ছে। দাগটা দেখলে যে কারোরই মনে হবে কাঁথার মধ্যে আঙুল ডুবিয়ে কেউ যেন জোর করে এই দাগটা বসিয়ে দিয়েছে। শায়লার সাথে সাথে আয়েশার হাতটা নিজের হাতের মুঠোয় চেপে ধরলেন, কিন্তু আয়েশা রায়হান ভাইয়ের দিকে তাকিয়ে খুব দুর্বল আর কাঁপা গলায় বলল, আপু, একটু আগে কেউ একজন আমার কানের কাছে এসে বলেছিল, তুই আমাকে লুকিয়ে রাখতে পারবি না, আমিই তোর জীবনের সবচেয়ে বড় খুশি।
রায়হান ভাই ভয়ে দরজার দিকে তাকালেন। দরজাটা বন্ধ, কিন্তু দরজার ঠিক নিচ দিয়ে ভিজে কাদার একটা স্রোতের মতো দেখা যাচ্ছে। মনে হচ্ছে কেউ একজন অনেকক্ষণ ধরে দরজার বাইরে দাঁড়িয়ে আছে আর ভেতরে আসার অনুমতি না পেয়ে কেবল নিজের উপস্থিতির জানান দিচ্ছে। ঠিক ওই মুহূর্তে ঘরের বড় আয়নাটার দিকে রায়হান ভাইয়ের চোখ গেল। আয়নাটা আয়েশার খাটের দিকে উল্টো করে লাগানো ছিল। আয়নার দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। আয়নায় ঘরের কোনো প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল না। কয়েক সেকেন্ডের জন্য আয়নার ভেতর সেই 20 বছর আগের কবরস্থানের দৃশ্যটা ভেসে উঠল। সেই ঘন কুয়াশা, সেই পুরনো নাম না জানা কবর, আর কবরের পাশে রাখা একটা লাল রঙের কাপড়ের টুকরো। এরপর আয়নাটা আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। শাইলার এক মুহূর্ত দেরি করলেন না। তিনি সাথে সাথে আয়েশার গা থেকে বিয়ের ভারী ওড়না আর গহনা খুলে ফেললেন। আয়েশাকে টেনে নিজের কাছে নিয়ে গেলেন। নিচে তখন রায়হান ভাইয়ের মোবাইলটা অনবরত বেজেই চলেছে। বরযাত্রীর কল, আত্মীয় স্বজনদের কল, সব মিলিয়ে একটা এলাহি কাণ্ড। কিন্তু এত সব আওয়াজের মধ্যেও ঘরের দেয়ালের ভেতর থেকে একটা অদ্ভুত ফিসফিস শব্দ শোনা যাচ্ছিল। শব্দটা যেন বহু দূর থেকে আসছে। আবার মনে হচ্ছিল দেয়ালের ভেতর থেকেই কেউ ফিসফিস করে কথা বলছে। শায়লা আয়েশার 2 কান চেপে ধরে রেখেছিলেন। তারপর রায়হান ভাইয়ের দিকে তাকিয়ে খুব দৃঢ় গলায় বললেন, আজ এই বাড়িতে কোনো বিয়ে হবে না। রায়হান ভাই ঘাবড়ে গিয়ে বললেন, কিন্তু মানুষ কি বলবে? বরযাত্রীও তো রাস্তায়, মান সম্মানের ব্যাপার। শায়লা এমন একটা জবাব দিলেন যা শুনে রায়হান ভাই একেবারে চুপ হয়ে গেলেন। শায়লা বললেন, তোমার সম্মান তো তুমি সেই রাতেই কবরস্থানে রেখে এসেছ। আমার মেয়েকে আমি এই অবস্থায় কিছুতেই ঘর থেকে বেরোতে দেব না। রায়হান ভাই যখন নিচে নেমে এলেন, পুরো বাড়ির পরিবেশ তখন থমথমে। মেহমানদের গলার আওয়াজ শোনা যাচ্ছিল, কিন্তু আওয়াজগুলো যেন অনেক দূর থেকে ভেসে আসছে। গেটের বাইরে ব্যান্ড পার্টির বাজনার আওয়াজ আসছিল, কিন্তু কখনো সেই আওয়াজ খুব কাছে মনে হচ্ছিল, আবার পরক্ষণেই মনে হচ্ছিল আওয়াজটা যেন অনেক দূরে চলে যাচ্ছে। যেন কোনো অদৃশ্য শক্তি এই পুরো বাড়িটাকে কবরস্থানের দিকে টেনে নিয়ে যাচ্ছে। রায়হান ভাই গেটের কাছে গিয়ে দাঁড়ালেন। বাইরে এখনো সেই লোকটা দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার হাতে কোনো শুকনো ফুলের তোড়া নেই। তার বদলে একটা ছোট লাল কাপড়ের টুকরো। ঠিক যেমন রায়হান ভাই আয়নার ভেতর দেখেছিলেন। লোকটার মুখ এখনো অন্ধকার। লোকটা রায়হান ভাইকে বলল, রায়হান, মানুষ অপেক্ষা করছে, মেয়ের খুশিগুলোকে বাইরে নিয়ে এসো। রায়হান ভাই গেটের ছিটকিনিটা শক্ত করে ধরে বললেন, আজ কোনো বিয়ে হবে না, এখান থেকে চলে যাও। লোকটা কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর খুব নিচু কিন্তু ভয়ঙ্কর গলায় বলল, কবরস্থানে দেয়া কথা তো রাখতেই হবে। সেই প্রতিশ্রুতি তো আর লজ্জা পেয়ে ফিরে যাবে না। লোকটার গলায় কোনো রাগ ছিল না, আর এটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। সে রায়হান ভাইকে ভয় দেখাচ্ছিল না, সে শুধু তার পাওনাটা বুঝে নিতে চাচ্ছিল। ঠিক তখনই গেটের বাইরে একটা গাড়ি থামার শব্দ হলো। রায়হান ভাই ভাবলেন হয়তো বরযাত্রী চলে এসেছে। বাইরে থেকে কয়েকজনের গলার আওয়াজ শোনা গেল। কেউ একজন বলল, রায়হান সাহেব, গেটটা খুলুন, আমরা চলে এসেছি। কণ্ঠস্বরটা একদম হুবহু বরের বাবার মতো ছিল। রায়হান ভাই এক মুহূর্তের জন্য গেটের ছিটকিনিটা খুলতে গেলেন, কিন্তু পেছন থেকে শায়লা চিৎকার করে উঠলেন, গেট খুলবে না রায়হান। রায়হান ভাই হাত সরিয়ে নিলেন। ঠিক তখন ছেলে পক্ষ থেকে ফোন এলো। রায়হান ভাই ফোন রিসিভ করতেই বরের বাবা বললেন, ভাই সাহেব, রাস্তায় খুব জ্যাম, আমাদের আসতে আরো আধ ঘন্টার মতো লাগবে, আপনারা একটু অপেক্ষা করুন। রায়হান ভাইয়ের হাত থেকে মোবাইলটা ছিটকে পড়ল মেঝেতে। তিনি বুঝতে পারলেন একটু আগে বাইরে থেকে যারা কথা বলছিল তারা মানুষ নয়, তারা অন্য কিছু। বাইরে দাঁড়িয়ে থাকা জিনিসগুলো আবার বরের বাবার কণ্ঠে বলে উঠল, রায়হান সাহেব, কনেকে বাইরে নিয়ে আসুন, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে। এবার তাদের কণ্ঠস্বরগুলো যেন অন্যরকম শোনাচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন খুব কষ্ট করে মানুষের গলার স্বর নকল করে কথা বলার চেষ্টা করছে, কিন্তু শ্বাস নিতে ভুলে যাচ্ছে। বাড়ির ভেতরে তখন এক চরম বিশৃঙ্খলা। আত্মীয় স্বজন বুঝতে পারছিল না আসলে কি হচ্ছে। কেউ বলছিল আয়েশার উপর নির্ঘাত কোনো বদনজর লেগেছে, কেউ পানি পড়া আনছিল, কেউ হুজুর ডাকার কথা বলছিল। রাত যত বাড়তে লাগলো, বাড়ির ভেতরের অদ্ভুত ঘটনাগুলো যেন তত প্রকট হয়ে উঠতে শুরু করলো।
আয়েশা মাঝে মাঝেই নিচতলা থেকে রায়হান ভাইয়ের ডাক শুনতে পাচ্ছিলেন, অথচ রায়হান ভাই তখন দোতলায় আয়েশার ঘরের দরজার বাইরেই বসেছিলেন। আবার কখনো শায়লা শুনতে পাচ্ছিলেন মৃত মায়ের কণ্ঠস্বর। তার মা তাকে বলছে, মারে, দরজা খোল, বিয়ের মেয়ে আটকে রাখা তো অমঙ্গল। আবার কখনো গেটের বাইরে বরের কণ্ঠে কেউ ডাকছিল, আয়েশা, আমি চলে এসেছি, সবাই অপেক্ষা করছে। রাতের একটা পর্যায়ে রায়হান ভাই খেয়াল করলেন মেইন গেটের নিচ দিয়ে শুধু কাদা নয়, এবার কাদার সাথে মেশানো ঘোলা পানি ঢুকছে। কিন্তু ভালো করে তাকাতেই তিনি বুঝলেন ওটা কোনো সাধারণ পানি নয়, ওটা সেই পচা কাদা মাটির একটা স্রোত। তিনি একটা ঝাড়ু দিয়ে সেটিকে বাইরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু কিছুক্ষণ পর সেটা আবার ভেতরে ঢুকতে শুরু করলো। বাইরে থেকে আবার সেই লোকটার আওয়াজ এলো, রাহান, জীবনের খুশিগুলো কি আসলে আটকে রাখা যায়? তুমি তোমার খুশিগুলোকে আটকে রাখতে পারবে? প্রতিশ্রুতি তার রাস্তা খুঁজে নেয়। আমি কিন্তু চলে এসেছি রায়হান। ঠিক ওই সময় দোতলায় আয়েশার ঘরের দরজার ভেতর থেকে খুব জোরে একটা শব্দ আসে। মনে হচ্ছিল কেউ যেন দরজার ভেতর থেকে বাইরে টানার চেষ্টা করছে। আয়েশা ভয়ে চিৎকার করে উঠল। শায়লা শক্ত করে তাকে জড়িয়ে ধরে বসে থাকলো। রায়হান ভাই দৌড়ে উপরে গেলেন। তিনি দেখলেন আয়েশার ঘরের জানালার কাঁচে কাদার অনেকগুলো হাতের ছাপ। শেষ রাত, মানে ফজরের নামাজের ঠিক আগ মুহূর্ত। তখন মেইন গেটে আর কোনো ধাক্কা পড়ল না, এর বদলে বিয়ের বরযাত্রীরা আওয়াজ আসতে শুরু করলো। নিচে ড্রয়িং রুমে বসে থাকা মেহমানরা ভয়ে আতঙ্কে লাফিয়ে উঠল, কারণ বাইরের উঠোন তখন একদম ফাঁকা। হঠাৎ সমস্ত আওয়াজ 1 সেকেন্ডের জন্য একদম বন্ধ হয়ে গেল। এরপর একটা খুব শীতল ফিসফিসানি ভেসে এলো, রায়হান, আমার ভাগের খুশি যদি নিজে থেকে না দাও তাহলে খুশি কিন্তু। ঠিক সেই মুহূর্তেই আয়েশার লাল শাড়ির একটা অংশ হঠাৎ করেই কালো হতে শুরু করলো, ঠিক যেন কেউ ভিজে কাদা মাখিয়ে দিয়েছে সেখানে। শায়লা আর 1 সেকেন্ডও দেরি করলেন না। তিনি আয়েশার গা থেকে ওই লাল শাড়িটা খুলে ফ্লোরে ছুঁড়ে ফেললেন। তারপর একটা সাধারণ চাদর দিয়ে আয়েশাকে মুড়ে দিলেন। এরপর তিনি রায়হান ভাইয়ের দিকে নয়, বরং শূন্যের দিকে তাকিয়ে খুব পরিষ্কার আর শক্ত গলায় বললেন, এটা আমার মেয়ে, আমার মেয়ের ওপর কোনো পাপের অধিকার নেই। কোনো প্রতিশ্রুতির ভাগ আমার মেয়ের গায়ে লাগবে না। শায়লার এই কথা বলার পর পুরো বাড়িটা এমনভাবে শান্ত হয়ে গেল যে রায়হান ভাই নিজেই নিজের বুকের ধুকপুক আওয়াজটা শুনতে পেলেন। ফজরের আজান পড়ার ঠিক আগ মুহূর্ত গেটের ওপর শেষবারের মতো একটা ধাক্কা পড়ল, শুধু একবার। এরপর আর কোনো শব্দ হলো না। সকালের আলো যখন ফুটল, রায়হান ভাই সাবধানে গেটটা খুললেন। বাইরে কেউ নেই, কোনো মানুষ নেই, কোনো গাড়ি নেই, এমনকি কোনো পায়ের ছাপও নেই। শুধু গেটের ঠিক মাঝখানটায় কাদার মধ্যে একটা ছোট গর্ত হয়ে আছে, যেন কেউ সেখান থেকে এক মুঠো কাদা তুলে নিয়ে আবার ফিরে গেছে। আর সেই গর্তের পাশে পড়ে আছে কয়েকটা শুকনো বাবলা পাতা। আর রাতের বেলা লোকটার হাতে থাকা সেই লাল কাপড়ের টুকরোর একটা অংশ, যেটা অর্ধেক কাদার মধ্যে পোঁতা ছিল। সকালবেলা যখন আবার সেই বরযাত্রীরা আসলো, তখন পুরো বাড়িতে একটা চরম নাটকীয় অবস্থা। সবাই রেগে আগুন। বরের বাবা তো ভীষণ অপমানিত বোধ করছিলেন। রায়হান ভাই কোনো মতে তাদের বুঝিয়ে বললেন আয়েশা হঠাৎ করেই খুব অসুস্থ হয়ে পড়েছে, তাই আজ বিয়েটা দেওয়া সম্ভব হচ্ছে না। 3 দিন পর কোনো মতে খুব সাদামাটা ভাবে শায়লার ভাইয়ের বাড়ি থেকে আয়েশার বিয়ে দেয়া হয়। আত্মীয়রা আজও বলেন রায়হান সাহেব হয়তো কোনো অমঙ্গলের ভয়ে রাতের বেলা বিয়েটা ভেঙে দিয়েছিলেন, কিন্তু কেউ আসল সত্যিটা জানে না। রায়হান ভাই বলেন, শায়লার আমাকে ক্ষমা করতে সময় লেগেছে, হয়তো সে আজও মন থেকে পুরোপুরি ক্ষমা করতে পারেনি। রায়হান, তুমি অভাবকে ভয় পেয়েছিলে, কিন্তু অভাব থেকে বাঁচতে গিয়ে তুমি তোমার নিজের সন্তানের জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছ। আমি তার কথার কোনো উত্তর দিতে পারতাম না, আমি শুধু মাথা নিচু করে থাকতাম। আয়েশাকে আসল ঘটনাটা জানানো হয়েছিল অনেক দিন পর, যখন সে নিজে মা হতে চলেছে। বিয়ের পর বেশ কয়েক মাস সে বাজে স্বপ্ন দেখত। সে দেখত সে বউ সেজে একটা বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর দরজার ওপাশ থেকে কেউ একজন কথা বলছে। তোর জীবনের সব থেকে বড় খুশিটা তো আমার হওয়ার কথা ছিল।
তবে আস্তে আস্তে সেই স্বপ্নগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু রায়হান ভাইয়ের জীবনের প্রভাব থাকে। যে ব্যবসা তিনি সেই ভয়ঙ্কর রাতের পর দাঁড় করিয়েছিলেন তা কয়েক মাসের মধ্যেই তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে। প্রথমে তার গুদামে আগুন লাগে, তারপর সবচেয়ে বড় একটা অর্ডার ক্যান্সেল হয়ে যায়। পাওনাদাররা আবার বাড়ির সামনে এসে ভিড় করতে থাকে। এক সময় তার ফ্যাক্টরিটাও বন্ধ হয়ে যায়। মানুষ বলতো, রায়হান সাহেব, আপনার কুনজর লেগেছে ব্যবসায়। ভাগ্য আবার উল্টে গেছে। কিন্তু রায়হান ভাই খুব ভালো করেই জানতেন এটা কোনো কুনজর নয়। সেই রাতে কবরস্থান থেকে যে জিনিসটা ফিরে গিয়েছিল সে তার পাওনা নিয়ে ছাড়বেই। পার্থক্য শুধু এটুকুই, এবার সে পাওনাটা আদায় করছে রায়হান ভাইয়ের সম্পদ থেকে। আজ রায়হান ভাই একটা ছোট মুদির দোকান চালান। টাকা পয়সা অনেক কম, কিন্তু রাতের বেলা তিনি শান্তিতে ঘুমাতে পারেন। তার মেয়ে আয়েশা আজ নিজের সংসারে খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ। রায়হান ভাই এই ঘটনাটা শেয়ার করেছেন শুধু একটা কারণে, মানুষ যেন বিপদে পড়ে বা অভাবের তাড়নায় কিংবা অন্য কোনো কিছুর আশায় এই ধরনের পথ বেছে না নেয়। প্রিয় লিসেনার্স, এই ছিল রায়হান ভাইয়ের জীবনে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনা। ধৈর্য নিয়ে যারা ঘটনাটা শুনলেন সবাইকে অনেক ধন্যবাদ। এই বলেই সিফাত আলম তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। এবং সিফাত, আপনাকেও ধন্যবাদ এই চমৎকার ঘটনাটি আমাদের জন্য আপনি নিয়ে এসেছেন এবং আমরা শোনালাম আমাদের শ্রোতা বন্ধুদের। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি বাগেরহাট জেলার সদর উপজেলা থেকে বলছি, ভূত.com-এর একনিষ্ঠ একজন শ্রোতা। অনেকদিন ধরে আমি আমার সাথে ঘটে যাওয়া এবং আমার পরিবারের সাথে ঘটে যাওয়া দীর্ঘদিনের একটি ঘটনা লিখব করে সময়ের অভাবে লিখতে পারছি না। আজকে ফ্রি থাকার জন্য লিখতে বসলাম। আশা করি লেখার ভেতরের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনায় ব্যবহৃত সব নামগুলো ছদ্মনাম। শুরু করছি। আমাদের বাড়ি হলো বাগেরহাট জেলা সদরের একটি গ্রামে এবং ভৈরব নদীর পাশে অবস্থিত। আমার দাদার নাম ছিল খান সাহেব। আমার দাদা 1959 সালে বিয়ে করেন এবং বিয়ের 1 বছর পর জন্ম নেন আমার বড় ফুপু। বড় ফুপু জন্ম নেবার পর আমার দাদি আবার সন্তান সম্ভবা হন এবং বড় ফুপু হওয়ার 1 বছর পর আবার জন্মগ্রহণ করেন তার একটি পুত্র সন্তান। কিন্তু দুঃখের বিষয়, সন্তানটি ছিল মৃত। ঘটনার সূত্রপাত এখান থেকেই। দাদির প্রথম ছেলে মৃত হওয়ার পর সবাই খুব কষ্ট পান এবং আমার দাদার বাড়ির লোকজন দাদিকে একটু উল্টোপাল্টা কথাও শোনান। তারপর দাদি আবার কিছুদিন পর সন্তান সম্ভবা হন এবং আবারও একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন এবং এবারের সন্তানটি ছিল দেখতে বেশ সুন্দর এবং সুস্থ। সবাই অনেক খুশি। এভাবেই চলে গেল বেশ কিছুদিন। হঠাৎ 2 মাস পর আমার দাদির দ্বিতীয় ছেলে সন্তান অর্থাৎ আমার চাচা তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তৎক্ষণাৎ কিছু সময়ের ভেতরেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুটা হয়েছিল সম্ভবত ডায়রিয়ায়, যদিও আমি সঠিক মনে করতে পারছি না, যেহেতু এটা আমার দাদা দাদির কাছ থেকে শোনা। সবকিছু আবারও এলোমেলো হয়ে যায়। বাড়িতে নেমে আসে শোকের ছায়া। সবাই হঠাৎ বাড়ির আদরের ছেলের জন্য অনেক শোকের ভেতর ছিল। এরপর সবাই বুঝতে পারল হয়তো অশুভ কোনো কিছুর ছায়া এই বাড়ির ওপরে পড়েছে। জীবন মৃত্যু আল্লাহর হাতে, তিনি সব কিছু লিখে রেখেছেন অবশ্যই, কিন্তু পৃথিবীতে জিন এবং মানব জাতির বসবাস আল্লাহ তাআলাই বলেছেন। মানব জাতির ভেতরে যেরকম পাপী নিকৃষ্ট মানুষ আছে, জিন জাতির ভেতরেও আছে। আর সেই জিনদের নজরে যদি একবার কেউ পড়ে তখন তারা সহজে তাকে ছাড়ে না। আমার দাদিও সেই জিনের কবলে পড়েছিলেন। এরপর আমার দাদা আমার দাদিকে নিয়ে রওনা হলেন এক পীর সাহেবের বাড়িতে। তখন যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো ছিল না। নৌকায় করে রওনা হলেন তারা। অনেক দূরের রাস্তা হওয়ার কারণে ভৈরব নদীতে অনেক স্রোত থাকার কারণে শুধু ভাটির সময় নৌকা চলতে পারছিল। জোয়ারের সময় স্রোতের কারণে উল্টো দিকে যাওয়া যায় না।
হঠাৎ রাতের বেলা জোয়ারের সময় নৌকা এক পাশে রেখে সবাই ঘুমাচ্ছিলেন। নৌকার ওপরেই ছিলেন সবাই। এমন সময় আচমকা নৌকাটা ছুটে গিয়ে জোয়ারের পানির স্রোতে ঘুরতে শুরু করে এবং ডুবে যেতে শুরু করে। সবাই তাড়াহুড়ো করে ঘুম ভেঙে লাফিয়ে উঠেই দেখে এই অবস্থা। কোনো রকমে মাঝি আল্লাহর অশেষ রহমতে নৌকা কিনারার দিকে নিয়ে যায় এবং নৌকায় পানি ভরে যায়। সবাই নৌকা থেকে নেমে নৌকার ভেতরে ওঠা পানি ফেলে দেওয়ার চেষ্টা করে। আবারও আল্লাহর নাম নিয়ে সবাই রওনা দেয়। টানা 3 দিন নৌকা বেয়ে পীর সাহেবের বাড়িতে পৌঁছান। আমার দাদা খান সাহেব ছিলেন শান্ত প্রকৃতির একজন মানুষ, শিক্ষিত। তখন সরকারি কর্মকর্তা ছিলেন তিনি এবং বিয়ের পর আমার দাদিকে তিনি খুব ভালোবাসতেন। যাই হোক, পীর সাহেবের বাড়ি পৌঁছানোর পর আমার দাদা খবর পাঠান যে খান সাহেব এসেছেন। আমার দাদা পীর সাহেবের পূর্ব পরিচিত হওয়ায় আমার দাদাকে তিনি চিনতেন এবং আমার দাদারা 5 ভাই ছিলেন। তাদের সার্কাস ছিল। আমাদের বাড়িতে বাঘ, ভাল্লুক এসব এনে রাখা হতো। সেই সময় অনেক নাম করা সার্কাস হবার কারণেই সবাই আমার দাদাকে চিনতেন। পীর সাহেব বললেন, আরও আগে আসতেন খান সাহেব। দাদা বললেন, আপনি জানেন ভাইজান? তিনি বললেন, আমি জানি আপনাদের সাথে কি ঘটেছে, তা আপনারা আসার সময়ই আমার জিন জানিয়েছে। আপনাদের দেখে শুনে আনার জন্যই তাদের পাঠিয়েছিলাম। জোয়ারের সময় যে পিশাচটা আপনাদের নৌকার দড়ি খুলে দিয়েছিল এবং ডুবিয়ে দিতে চেয়েছিল, তাকেও আমার জিন তাড়িয়ে দিয়েছে এবং আপনারা ঘুম ভেঙে দেখেছেন নৌকা ছুটে ডুবে যাচ্ছে। দাদা বললেন, এখন কি করব ভাইজান? হুজুর বললেন, আপনাদের বাড়ির ওপর খুব শক্তিশালী একটা জিনের নজর পড়েছে। এটা অনেক শক্তিশালী। তাহলে এখন উপায়? রক্ষা করার মালিক আল্লাহ। আমরা হুসিলা মাত্র। আমি একটা তাবিজ দিচ্ছি, পানি পড়া দিচ্ছি, এগুলো নিয়ে যান। পানি পড়া নিয়ম করে খাওয়াবেন এবং তাবিজ খুলতে দেবেন না। পীর সাহেব দাদাদের শরীর বন্ধ করে দিয়ে বিদায় দিলেন। সঙ্গে পাঠালেন তার জিন দেখে শুনে রাখার জন্য, যেন ভালোভাবে বাড়ি পৌঁছাতে পারেন। কিছুদিন পর দাদি আবার সন্তান সম্ভবা হলেন। এর মাঝে দাদির সেই তাবিজটি কোথায় যেন পড়ে গেছে। তিনি অসুস্থ থাকার কারণে পীর সাহেবের কাছে যেতেও পারেননি। আর দাদা ছিলেন কিছুটা ব্যবসায়িক এবং সেই কারণেই তিনি ব্যস্ত। এই বিষয়টা তিনি খুব একটা বেশি গুরুত্ব দেননি। আবারও জন্ম নিল আরেকটি পুত্র সন্তান। ছেলেটি সুস্থ স্বাভাবিক। হঠাৎ 5-6 দিন পর আবার দাদির এই ছেলেটি মারা গেল। বাড়ির সবাই শোকাহত হয়ে পড়ল। একে একে আমার দাদির 6টি ছেলে সন্তান মারা যায়, অথচ আরও 2জন মেয়ে সন্তান জন্ম নেন। আল্লাহর অশেষ রহমতে তাদের কিছু হয়নি। আমার দাদার ঘরে 3টি মেয়ে, কিন্তু নেই কোনো ছেলে সন্তান। এবার তারা পীর সাহেবকে নিয়ে আসলেন আমাদের বাড়িতে। তিনি সবকিছু দেখলেন, গভীরভাবে চিন্তা করলেন। বাড়ির চারপাশে দোয়া পড়ে বাড়ি বন্ধ করে দিলেন। আমার দাদিকে আবারও তাবিজ দিলেন এবং তিনি বললেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে এইবার শয়তান সহজে আপনাদের ক্ষতি করতে পারবে না। পীর সাহেব তার কাজ শেষ করে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে চলে যান। কিছুদিন পর দাদি আবারও সন্তান সম্ভবা হন এবং 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে জন্ম নেন আমার দাদির 7ম সন্তান, আমার বাবা। আমার বাবা ছিল হ্যাংলা পাতলা, রোগা ধরনের। সবাই ভেবেছিল এত সুস্থ সুন্দর ছেলে হলো, তারা বাঁচল না, এই ছেলে কি আর বাঁচবে? কিন্তু ওই যে জন্ম মৃত্যু আল্লাহর হাতে, রাখার মালিক আল্লাহ। আমার বাবার বয়স মাত্র 3 দিন। যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি। আমার দাদার ছোট ভাই অর্থাৎ আমার ছোট দাদু মুক্তিযোদ্ধা হবার কারণে আমাদের বাড়িঘর সব পাক বাহিনী এবং রাজাকারেরা পুড়িয়ে দেয়। তখন আমার দাদা দাদিকে এবং ফুপুদের নিয়ে নৌকায় রওনা হন পালানোর উদ্দেশ্যে। আমার বাবা ছিল দাদির কোলে। হঠাৎ নৌকা থেকে আমার দাদির কোল থেকে আমার বাবা নদীতে পড়ে যান। আল্লাহর অশেষ রহমতে আমার দাদার সাথে সাথে ধরে ফেলেন এবং আস্তে আস্তে এগোতে থাকেন। দিন যায়, যুদ্ধের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। বাংলাদেশ যুদ্ধে জয়লাভ করে এবং বাংলাদেশ নামে নতুন একটি দেশের সূচনা হয়। দিন যায়, আমার বাবার নানান অসুখ,
জ্বর রোগ হতে থাকে। নানান ডাক্তার, কবিরাজ, পীর সাহেবের কাছে নেওয়া হয়। এরকম করে আমার বাবা আল্লাহর অশেষ রহমতে বড় হয়ে ওঠেন। বড় হতেই আল্লাহর রহমতে আমার বাবা সুস্থ স্বাভাবিক হয়ে যান। কি ভাবছেন ঘটনা এখানে শেষ? না, এখান থেকেই ঘটনার শুরু। হঠাৎ একদিন সন্ধ্যায়, আমার বাবার বয়স তখন 12 কি 13, আমার দাদি অস্বাভাবিক আচরণ শুরু করেন এবং দৌড় দিয়ে পুকুরের পানির দিকে যেতে থাকেন। আমার দাদা দেখে কোনোভাবে আমার দাদিকে ধরে ফেলেন এবং আমার বাবা, দাদার ভাইয়েরা সবাই মিলে ধরে তাকে ঘরের ভেতরে টেনে তোলেন। আমার দাদির কণ্ঠ পাল্টে যায়, কর্কশ এক পুরুষ কণ্ঠ। নিয়ে যাব, তোর ছেলেকে নিয়ে যাব। এরপর মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসা হয়। তিনি কোরআন পাঠ করেন এবং তখনই আমার দাদি বলেন, চলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। আমার দাদির কণ্ঠে সেই করুণ সুর। তবু কোরআন পাঠ বন্ধ হয় না। এভাবেই দাদি আস্তে আস্তে স্বাভাবিক হন এবং চিনটি চলে যায়। বলে, আবার আসবো। এরকম প্রায়ই মাঝে মাঝে দাদির সাথে ঘটত। এরপর সাল 2002, আমার বাবা বিয়ে করেন এবং তারপর 2003 সালে জন্মগ্রহণ করি আমি, তার বড় ছেলে। এবং 2014 সালে জন্ম নেয় আমার ছোট ভাই। সাল 2016। আমি তখন মোটামুটি সবকিছু বুঝতে শিখেছি। আমি আমার আম্মু এবং আমার বাবা এবং আম্মুর কোলে আমার ছোট ভাই আমাদের ঘরের বারান্দার খাটের ওপর বসে ভাত খাচ্ছি। রাত 8টার দিকে আমার সামনে আমার দাদার আরেকটা ঘর, সেই ঘরে থাকতেন আমার দাদা দাদি। এবং আমি হঠাৎ করে দেখতে পাই আমার দাদিকে হাওয়ার ওপরে করে উড়িয়ে নিয়ে যাচ্ছে। দাদি চিৎকার করছেন, আমার বাবার নাম ধরে ডাকছেন, বাচ্চা, আমাকে বাঁচা। আমার বাবা এক লাফে আমাদের ঘর থেকে সামনের ঘরের দূরত্বে, অর্থাৎ 10 থেকে 12 হাত হবে, এক লাফ দিয়ে সেখানে যান। দাদির পা টেনে ধরেন। জায়গাটা ছিল পুকুরের পার, আমাদের ঘরের পেছনেই। আমার বাবার চাচাতো ভাইয়েরা এসে দাদিকে ধরে ঘরে ঢোকান। ঘরে ঢোকার সাথে সাথে আমার বাবাকে আমার দাদি এক হাত দিয়ে গলা টিপে ধরে শূন্যে উঠিয়ে ফেলেন। বাবার জিহ্বা বের হয়ে গিয়েছিল। অনেক কষ্টে তাকে ছাড়ানো হয়, কিন্তু একটা বিষয় সবার উপর রাগ দেখাচ্ছিল, আমার উপরে দাদি কোনো রাগ দেখাচ্ছিল না, আমাকে কিছু বলছিল না। সবাই এটা লক্ষ্য করলো এবং আমাকে বলল, তুই কথা বলতো। আমি এসব বিষয়ে ভয় পেতাম না। কথা বলতে গেলাম, কিন্তু সে শুধু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল, শব্দ করছিল আর আমার দিকে তাকিয়ে মুচকি হাসছিল। তারপর কোরআন পাঠ করি এবং সে চিৎকার করতে থাকে, বলে, জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। আমার নাম ধরে বলে, ভাইজিৎ, থামতে বল, আমি চলে যাচ্ছি। আমিও থামতে বললাম। কথা শুনে কোরআন পড়া থামালে আস্তে আস্তে আমার দাদি বেহুশ হয়ে যান এবং পরে হুঁশ ফিরে আসে এবং স্বাভাবিক হয়ে যান। এরপর সব আবারও স্বাভাবিকভাবে চলতে থাকে। আর কখনো সেই জিনটি আমার দাদির ওপরে আসর করেনি, কিন্তু সে নাকি যাওয়ার সময় আমার দাদিকে বলেছিল, আমি যাব না, তোর নাতিকে আমি দেখে রাখবো। আমি ছিলাম অনেক দুষ্টু প্রকৃতির। আমি বাগান, খাল, বিল সব জায়গায় ঘুরে বেড়াতাম। পাখির নেশা ছিল, পাখির বাসা খুঁজে বেড়াতাম। হঠাৎ একদিন আমি গাছ থেকে পড়ে যাই, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমি পানিতে পড়ি। পানির ভেতরে গাছ থাকা সত্ত্বেও আমি এমনভাবে পড়ি যে আমার কিছু হয় না। ওখান থেকে উঠে আমি আবার অন্য জায়গাতে বড় একটা গাছে উঠে যাই। সেই গাছটার একদম ওপর থেকে আমি পড়ে যাই। আমি যেখানে পড়েছিলাম সেখানে পড়লে মাজা ভেঙে যাওয়ার কথা, কিন্তু মাজা ভাঙা তো দূরের কথা, আমি টেরও পাইনি। আমি সবসময় শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাআলার। বাকি সব উসিলা। যদি কেউ আমাকে সাহায্য করে থাকেন, তিনি আল্লাহ তাআলার হুকুমে করেছেন। আল্লাহ তাআলা তাকে উসিলা হিসেবে পাঠিয়েছেন। কিন্তু আমি গাছ থেকে 2 বার পড়লাম। কেউ ফেলে দিয়েছে জানি না, ব্যথা কেন পেলাম না বুঝিনি। ঠিক এক গাছ থেকে পড়লে মেনে নেওয়া যায়, সেটা অ্যাক্সিডেন্ট। দ্বিতীয় গাছটা থেকে আমি কিভাবে পড়েছি আমি এখনো জানি না। আমি দাদিকে বললাম, সবাই বকাবকি করলো। দাদি বলল, ও আমাকে সাহায্য করে, সব সময় সাহায্য করে।
আমি কখনো দাদির জিনকে নিজের চোখে দেখিনি, দেখতে পাইনি, শুধু অনুভব করতে পেরেছি। এরপর দিন যায়, আমি বড় হতে থাকি। সাল 2020। আসল ঝামেলাটা তখন থেকে শুরু। আমি ঘুমের মধ্যে চিৎকার করে উঠি, উল্টাপাল্টা কথা বলি। এভাবে প্রতিদিন যায়। কিছুদিন পর আমার ঘুমের ভেতর আমি দেখতে পাই বামন আকৃতির একটি কালো কুচকুচে বিচ্ছিরি দেখতে ভয়ঙ্কর পিশাচ আমাকে ডাকছে, আমার ঘরের চারপাশে ঘুরছে। ভৈরব নদীর পাশেই আমাদের ঘর। আমি স্বপ্নে দেখি একটা পিশাচ, অনেক ভয় পাই। সকালে বাড়িতে বলি, আমার দাদি আমাকে তাবিজ এনে পড়তে বলে। আমি সবসময় বিশ্বাস করি মহান আল্লাহ তাআলা যে কাজ করতে নিষেধ করেছেন সেই কাজ কখনোই ভালো ফলাফল বয়ে আনতে পারে না। আমি দাদির জোড়াজুড়িতে তাবিজটি নিলেও বাইরে গিয়ে সেটা খুলে ফেলি। এরপর থেকে আমি আবারও স্বপ্ন দেখতে শুরু করি। একদিন স্বপ্নের ভেতর আমি টের পাই সে আমার কাছে এসেছে, আস্তে আস্তে গুটি গুটি পায়ে হেঁটে আসছে। আমার ঘুম ভেঙে গেছে, শুধু চোখটা খুলিনি। আমি সবকিছুই টের পাচ্ছি। সে আস্তে আস্তে এগিয়ে এসে আমার হাতের উপরে জোরে একটা আঁচড় কাটে। সাথে সাথে আমি আরেকটি হাত দিয়ে তার হাত শক্ত করে ধরে ফেলি। সে হাত ছাড়ানোর জন্য অনেক জোরাজুরি করে। আমি চোখ খোলার সাথে সাথেই দেখি সবকিছু হাওয়া। আমার হাতে ক্ষত হয়ে আছে, আর কিছুই দেখতে পাইনি। আমার কাছে কেন যেন এই বিষয়গুলো ভয়ঙ্কর মনে হয় না, কিন্তু আমার জীবনটা বিষিয়ে তুলেছিল এই পিশাচ। এত নিকৃষ্ট, মানুষের কলিজা শুকিয়ে যাওয়ার মতো। তবুও আমি কেন যেন ভয় পাচ্ছিলাম না। আমাকে নানান ধরনের বিপদে ফেলতে চেষ্টা করত সে। হ্যাঁ, পরবর্তীতে আমি যেটা জানতে পারি, এই পিশাচই আমাকে গাছ থেকে ফেলে দিয়েছিল। এরপর এভাবে আমি ঘুমাতে পারছিলাম না। ঘুমালেই সে আসে, আমাকে আঁচড় কাটে। আমাদের সংসারেও নানান অভাব, কষ্ট, বিপদ আপদ লেগে আছে। আর্থিকভাবে আমরা খুব দুর্বল হয়ে পড়ি। আমি রাতে ঘুম ছেড়ে দিলাম, দিনের বেলা ঘুমাতাম, রাতে মোবাইলে গেম খেলতাম। হঠাৎ কিছুদিন পর রাত 3:30-এর দিকে আমি তখন মোবাইলে গেম খেলছি। আমাদের বাড়িতে তখন আমি আর আব্বু, আমার দাদি এবং আমার ছোট ভাই বেড়াতে গেছে। আমার রুম আর আব্বুর রুম আলাদা। হঠাৎ আমি টের পাই কে যেন নদীর পানি থেকে উঠল, আমাদের বাড়ির পেছনে রাস্তায় দাঁড়ালো। আমি তখন টিনের বেড়ার ফাঁক দিয়ে তাকিয়ে দেখলাম কালো কুচকুচে বামন আকৃতির একটা অবয়ব। দেখে কলিজার পানি শুকিয়ে যায়। ভয় আমার হাত পায়ের লোম দাঁড়িয়ে যায়। কিন্তু আমার মনে হচ্ছে একটা চাপা কষ্ট এবং জ্বলন্ত আগুনের রাগ আমি দেখলাম পিশাচটার মাঝে। আমার বাড়ির ভেতরে ঢুকে পড়ে সে। আমার রুমের কাছে আসে। এক মুহূর্ত চিন্তা করলাম, শুধু আল্লাহ তাআলা ওকে সৃষ্টি করেছে এমন না, আমাকেও করেছে। ওর যদি ক্ষমতা থাকে আমারও আছে। আমি মনে সাহস নিলাম। দাদির সেই জিনের কথা ভেবে আরও সাহস পেলাম এবং মহান আল্লাহ তাআলার নাম নিয়ে আমি একটা কুড়াল হাতে আস্তে আস্তে বারান্দায় বের হলাম এবং একটা গ্যাস লাইট সাথে নিলাম। মাথায় গামছা বেঁধে আমি লাফ দিয়ে নেমে গেলাম পিশাচটার সামনে। নেমেই বললাম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরও কিছু দোয়া পড়লাম। এই বলেই পিশাচটির মুখোমুখি আমি পিশাচটিকে বললাম আমি তাকে ভয় পাই না। মুচকি হাসি দিয়ে সে রেগে গেল। আমি তখন ছটফট করছি। জিন জাতি অদৃশ্য হতে পারে, জাদুবিদ্যা করতে পারে, আমি তবুও আজকে তার সাথে লড়াই করব। আল্লাহর নাম স্মরণ করছি। পিশাচটা বলে উঠল, তোকে যে সাহায্য করবে সে আজ নেই, দূরে গেছে অনেক দিন। কি করবি তুই? আমি ঠান্ডা মাথায় উত্তর দিলাম, সাহায্য করার মালিক একমাত্র আল্লাহ, বাকি সব তার উসিলা। ঠিক তখনই আমার চোখ যায় ডান দিকে। দেখি মানুষের চেয়ে অনেক লম্বা সাদা জুব্বা পরিহিত এক ব্যক্তি আকাশের দিক থেকে নেমে আসছে। আমি চমকে গিয়েই বুঝতে পারলাম আমাদের বাড়ির সেই জিন। কেন যেন তখন মনে হলো আমার গায়ে সব শক্তি ভর করেছে। আমি আল্লাহু আকবার বলে এক লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়লাম পিশাচটার ওপর।
মনে হচ্ছিল পিশাচটা আমার কাছে একটা দুর্বল সাধারণ শত্রু, যার উপর আমি অনেক ক্ষিপ্ত। আমি তাকে মেরে শেষ করব। আল্লাহু আকবার বলে আমি কুড়াল দিয়ে একটা বাড়ি দেই পিশাচটির মাথায়। কেমন এক ধরনের কিছু একটা তরল গড়িয়ে পড়ল। এরই ভেতর আজান দিল। আমার বাবাও ঘর থেকে আচমকা বেরিয়ে আসলেন। আজানের সাথে সাথে জিনটিকে আর দেখতে পেলাম না, পিশাচটিও নেই। বাবা এসে দেখেন আমার হাতে কুড়াল, মাথায় গামছা বাঁধা, মাটিতে বসা আমি। তিনি বললেন, কি হয়েছে? আমি উঠে তাকে সবকিছু বললাম। তিনি আমাকে অনেক বকাবকি করলেন, বললেন, এত সাহস ভালো না। যেহেতু আমার বাবা পিশাচটিকে আগে অনেকবার দেখেছেন, তিনি জানতেন এই পিশাচ আছে। আমাকে ঘরে নিয়ে গেলেন। পরদিন এলাকার সব জায়গায় খবর ছড়িয়ে পড়ল। এর পরের দিন ঘুমের ভেতরে স্বপ্নে আমি দেখতে পাই সেই পিশাচটা। সে আমার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে আছে। আমাকে বাড়ি থেকে কিছুদিনের জন্য বাইরে পাঠিয়ে দেয়া হয়। বাড়ি আসার পরে আমি একই স্বপ্ন দেখি। এরপর ঘটে আমার জীবনের সবচেয়ে অকল্পনীয় ঘটনা। আমার একটা মেয়ের সাথে সম্পর্ক হয়। সম্পর্কের পর থেকে আমি এসব কিছু একেবারেই ভুলে যাই, আমার মনে থাকে না। সম্পর্কের 22 দিনের মাথায় দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে আল্লাহর অশেষ রহমতে জীবনে আর কখনো আমার সাথে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। 23 সালে আমি বিয়ে করি মাত্র 20 বছর বয়সে, এবং আমি আমার বিয়ের পর আমাদের পরিবার আল্লাহর রহমতে আর্থিকভাবে অনেক সচ্ছল হয়। আর আমিও নিজে অনেক টাকা পয়সা ইনকাম করতে শুরু করি, ব্যবসা বাণিজ্য করি নানা দিকে। আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে, আমাদের জন্য দোয়া করবেন। যতদিন বাঁচি আল্লাহর রহমতে যেন একসাথে থাকতে পারি। এই ঘটনা যদি কেউ মিথ্যা মনে করেন তাহলে মনে অনেক কষ্ট পাব। 4 ঘন্টা বসে লিখলাম এসব আমার জীবনে ঘটে যাওয়া, আমার পরিবারের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা। প্লিজ ঘটনাটি সিলেক্টেড হলে জানাবেন, না হলেও জানাবেন। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি আরও ভালো লাগে তাহলে এই ঘটনাটি শেয়ার করবেন সবার সাথে। সেই প্রত্যাশা রেখেই আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আবারও রাতের আঁধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট দ্য ওল্ড মিউজিক কামস অ্যালাইভ। Voot.com The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। ইমেল শুনছিলাম, এবার যাব অডিও ক্লিপে। আমি জানি ইমেল শুনতে যেমন অনেকে পছন্দ করেন, ঠিক একইভাবে অনেকে অডিও ক্লিপ শুনতেও চান। আর সেই কারণেই অডিও ক্লিপগুলো নিয়ে আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় লিসেনার। আমি Voot.com-এর নতুন একজন লিসেনার। কিছুদিন আগে আপনাদের শো একটা এপিসোড শোনায় আর কি খুব ভালো লাগে, যার কারণে এখন আপনার প্রত্যেকটা এপিসোড আমি ইউটিউবে শুনেছি। বিশেষ করে আপনার ইমেলগুলো আমার খুব ভালো লাগে। আর স্বাধীন অ্যাপে তেমন একটা ঢোকা হয় না, মাঝে মাঝে ঢোকা হয়, লাইভ শোগুলো শোনা হয় না কাজের একটু প্রেশারের কারণে। তো আমি পরবর্তী সময় ওই ঘটনাগুলো ইউটিউব থেকে ডাউনলোড করে শুনি। সো আমি আর বাড়াচ্ছি না, আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমার খালামণির জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। তো আজকে থেকে 10 বছর কিংবা 12 বছর আগে তো আমার খালামণি যেখানে ছিল ওইখানটায়, সম্ভবত কারণ আমি নামটা বলতেছি না কারণ জায়গাটা অনেকেই চেনে, এই জন্য আমি নামটা বলতেছি না। তো ওইটা কোনো গ্রাম না, ঢাকার ভিতরেই মিরপুরে।
তো কোনো এক স্থানে কোনো এক জায়গায় তার বাড়ি ছিল। তো ওইখানে উনি ভাড়া থাকতেন। তো ওনার বাসার অনেক বড় একটা এরিয়া নিয়ে কয়েকটা ঘর ছিল, বাট ওরকম মানে বেশি ঘর বাড়ি ছিল না, বড় জায়গা। তো জায়গার ভিতরে 3টা রুম ছিল, 3টা রুমের ভিতরে ওনারাই ছিলেন শুধু, আর বাকি 2টা রুম ওটা খালি ছিল। তো বাড়ির ভিতরে কিছু গাছপালা ছিল, আর ওয়াশরুমটা ছিল একটু দূরে, ঘর থেকে একটু দূরে। তখন তো ফ্ল্যাট রুম ছিল না, উনি ওই ফ্ল্যাট রুম আর কি ভাড়া নেওয়ার মতো আর কি পরিস্থিতি ছিল না, যার কারণে ওই বাসাটা 3 সিটের বাড়ি ছিল। তো বাড়ির ভিতরে অনেক গাছপালা ছিল, আশেপাশে অনেক গাছপালা, ঘরের পিছন সাইডে গাছপালা ছিল। তো টয়লেট যাওয়ার সময় একদিন রাতে হয় কি, ওনার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য যখন গিয়ে ঘর থেকে বের হন, তখন ওই ওনাদের বাড়ির ভিতরে একটা গাছ আছে, অনেক বিশাল বড় গাছ, বট গাছের মতো, কিন্তু বট গাছ না। তো ওই গাছে উনি দেখতে পান কি কে একজন বসে রয়েছে। তো উনি চিন্তা করলো এত রাতে গাছে কে বসে থাকবে। তো উনি একটু কি করলো, ওনার একটু নজর দেওয়ার চেষ্টা করলো যে আমি দেখি আসলে কি জিনিসটা। তো উনি দেখতে পেলো যে একজন মানুষের মতো দেখা যায় আকৃতি, কিন্তু অবয়বটা দেখা যেতেছে কিন্তু মুখ দেখা যায় না, শুধু মনে হইতেছে একটা মানুষের মতো কে একজন বসে আছে। তো হঠাৎ করে দেখলো ওনার সামনে ওই অবয়বের একটা পা মাটিতে পড়লো। তো অবয়বটা ছিল প্রায় গাছের শেষ মাথায়, গাছের শেষ মাথা, একটা বট গাছ কত বড় হয় ভালো মতো জানেন। তো বট গাছের উপরে ছিল ওই অবয়বটা, তার পা ছিল মাটিতে। তো এই দৃশ্যটা উনি দেখে আর নিতে পারে নাই, ওই সাথে সাথে চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে যায়। ফলে কি হয়, ওনার স্বামী তো ঘরেই ছিল। তো ওনার স্বামী ঘরে ছিল, উনি চিৎকারের আওয়াজ শুনে ঘর থেকে দৌড় দিয়ে বেরোয় দেখে উনি অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপরে উনি তাকে ঘরে নিয়ে আসার পর উনি পানি ছিটা দেওয়ার পরে কিছুক্ষণ পর আর কি হুঁশ ফেরার পর তখন উনি এই ঘটনাটা বললো যে এই ঘটনা আমি এগুলো দেখছি। তো দেখার পর ওনাকে একটা হুজুরের কাছে নিয়ে যায়, হুজুরে ঝাড়ফুঁক করে দেয়। তো এরপর থেকে আর কিছু দেখে না তেমন একটা। তো আস্তে আস্তে ভয়টাও কেটে যায়। পরে কিছুদিন পর উনি বাসাটা ছেড়ে দেওয়ার পর তো ওই কিছুদিন মানে অনেক বছর, প্রায় 1-1.5 বছর পর, 1-1.5 বছরের ভিতরে আর কিচ্ছু হয় না। তো 1-1.5 বছর পরে হয় কি, উনি আরেকটা বাসা যখন থাকে, অন্য একটা বাসা যখন ভাড়া নেয়, তো ওই বাসায় উনি সন্ধ্যার সময় মাছ করতে বসে। তো একটা কথা বলে রাখলে ভালো হয়, সেটা অনেকেই বলে যে সন্ধ্যার সময় ভর দুপুরে মাছ করতে নাই। তো যা রটে কিছু তো বটে, আমরা যতটুকু জানি। তো আমার খালামণি তেমন একটা কিছু ভাবে নাই, চিন্তা করছে রান্না করবে, এই জন্য মাছ নিয়ে বসছে সন্ধ্যার সময়। উনি যখন মাছ করতে বসছে, তো ভাগ্যবশত ওই সময় ওনার স্বামী ঘরে ছিল, ওনার একটা ছেলে ছিল, ছেলের বয়স ছিল 5 বছর, মেয়ে ছিল একটা, মেয়ের বয়স 3 বছরের বয়স। তো তখন ওনারা সবাই ঘরেই ছিল, ভাগ্য ভালো যে ওনার স্বামী ছিল। তো ও সময় হয় কি, উনি মাছ করতে করতে হঠাৎ করে ওনার কি জানি হয়, কেমন একটা বিহেভ করতেছিল। তো ওনার স্বামী বিষয়টা লক্ষ্য করে যে মাছ করতেছে আর একে একে ফিস ফিস করে কি জানি বলতেছে। তখন ওনার স্বামী আমার ওয়াইফকে ডাক দিছে, মানে আমার খালামণিকে ডাক দিছে, এই তোমার কি হয়েছে, এমন করতেছো কেন, আর বিড়বিড় করে কি বলতেছো। তো ওনার ওয়াইফ হঠাৎ করে ওনার দিকে তাকাইছে। উনি তখন আমার খালু আর কি দেখলো যে ওনার চোখটা লাল হয়ে রয়েছে, আর কিছুটা ভয়ঙ্কর মতো দেখা যেতেছে, চোখটা অনেক বড় হয়ে গেছে, আর ভয়ঙ্করভাবে ওনার দিকে তাকায় রয়েছে। তখন আমার খালু একটু চমকা গেছে, চমকা যাওয়ার পরে উনি বলতেছে, এই তোমার কি হয়েছে, তুমি এমন করতেছো কেন,
পোলাপান ভয় পাবে তো। তখন ওই আমার খালামুনি বলতেছে, বলে এই তুই কে, কি চাস আমার কাছে, সরে যা, আমাকে মাছ খাইতে দে, আমি মাছ খাবো। আমার খালু বলতেছে যে তুই মাছ খাবে মানে কাঁচা মাছ খাবে নাকি, রান্না করে এরপরে খাও। এই এখন আস্তে আস্তে ভাষাটা কি মানে পরিবর্তন হইতেছে, আমার খালার যে ভাষাটা ছিল ওরকম হইতেছে না, আস্তে আস্তে কণ্ঠটা চেঞ্জ হইতেছে, ভয়ঙ্কর হইতেছে, আর একটু পুরুষ পুরুষ কণ্ঠ হচ্ছে, পুরুষ মহিলা মিশ্রিত কণ্ঠে বলতেছে, গলা চাপ দিয়ে ধরে বলতেছে, তুই আমাকে মাছ খাইতে আটকাবি, তোকে আচ্ছা মেরেই ফেলবো। আমার একটা কথা বলে রাখা ভালো, আমার খালু প্রায় অনেক ভালো লম্বা ছিল, প্রায় 6.5 ফিট 7 ফিটের মতো লম্বা ছিল, শরীর স্বাস্থ্য ভালো ছিল। তো একটা সাধারণ মানুষ ওনাকে এইভাবে ধরে, মানে আমার খালামি তো কোনো মতেই পারবে না, একটা সাধারণ পুরুষও আর কি ওনাকে এইভাবে ধরে উস্কাইতে মানে এবারে ধরে রাখতে পারবে না, গলা ধরে প্রায় অনেকখানি উঁচা করে ফেলছে। তো উঁচা করার পরে উনি তো ওনার হাতটা ছাড়াইতেই পারতেছে না, এত করে চেষ্টা করতেছে, ওনার এত শক্তি থাকার ফলেও ওই খালামুনির সাথে আমার খালু পারতেছে না। তখন আমার খালু কীভাবে জানি ওনার মাথায় চিন্তা আসলো যে জিনভূতে তো অনেক ঘটনা হয়েছে, এরকম হইতে পারে। তো আমরা ছোটোবেলাতে শুনে আসছি যে জিনভূত ধরলে নাকি দোয়া কলেমা পড়লে এগুলো আর কি ইফেক্ট করতে পারে না তেমনটা। তো আমার খালুর মাথায় যখন এই চিন্তাটা আসলো, সাথে সাথে উনি দোয়া পড়া শুরু করলো। ঠিক আছে, ওই টাইমে তো আমার ছোট ভাই, আমার ছোট বোন, তখন তো ওরা ছোটো তেমন কিছু বোঝে না, কিন্তু ওনারা ওই ছোট বাচ্চা দুজন ওই সব সিন দেখে ওরা আর কি কান্না করতেছে জোরে জোরে, যে ওর বাবাকে মারতেছে, ওর মাকে মারতেছে, এই জিনিসগুলো দেখতে পারতেছে আর ওরা কান্না করতেছে। তো তারপরে আমার খালু যখন দোয়া পড়া শুরু করলো না, আস্তে আস্তে আমার খালা মানে আমার খালুকে ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পরে মাটিতে শুয়ে পড়ে, মানে বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে যাওয়ার পরে আমাদের সবাইকে ফোন দেয়, ফোন দেওয়ার পরে আমরা সবাই যাই, আমার মা, আমি, আমার নানা নানি সবাই যাই। যাওয়ার পরে বলতেছে কি হয়েছে, তখন আমার খালু সব বিষয়গুলো খুলে বলছে যে এই ঘটনা এরকম এরকম। তো এরপরে আমরা একটা হুজুর নিয়ে আসি, ভালো একটা হুজুর আসে, হুজুর এসে ঝাড়ফুঁক করে দেয়, তারপর একটা তাবিজ দিয়ে যায়। এরপরে আস্তে আস্তে আমার খালামুনি সুস্থ হয়ে যায়, তেমন কিছু আর হয় না। তা হুজুরটা বলছিল যে, আমার হুজুর বলছিল যে এই সন্ধ্যার সময় তো মাছ করতে নাই, কোনো একটা খারাপ জিনিস ওনাকে মাছ করতে দেখে লোভ লাগছিল, মাছ খাওয়ার লোভ লাগছে, যার কারণে ওনার উপর ভর করছিল। তারা তাবিজ দেওয়ার পরে ঝাড়ফুঁক করার পর আর কোনো সমস্যা হয় নাই, আলহামদুলিল্লাহ এখনও সুস্থ, তারা ভালো আছে। আর আমার খালু কিছুদিন আগে মারা গেছে, আপনারা ওনার জন্য দোয়া করবেন, আমার খালার মনির জন্য দোয়া করবেন। এই ছিল আমার ঘটনা। আমি মোহাম্মদ আলামিন মিরপুর থেকে বলছি। এটাই আমার প্রথম অডিও ক্লিপ। যদি রাসেল ভাইয়ের কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে আপনি অবশ্যই সিলেক্ট করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ভালোর দলে আছি। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমাদের অনেক প্ল্যান রয়েছে, আপনারা সবাই জানেন যে প্রতি বৃহস্পতিবার, শুক্রবারের মতো রবিবার, মঙ্গলবার আমরা ফিরে আসি আপনাদের কাছে, এবং মাসের একটি বুধবারে অতিথিদের নিয়ে স্টুডিও সেশনের মাধ্যমে আমরা ফিরে আসি আবারও। সো একটি এপিসোড যদি মিস করতে না চান তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন, তাহলে আপনি পেয়ে যাবেন সব নোটিফিকেশন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা রাখি রাসেল ভাই আপনি অনেক ভালো আছেন, যেন আপনি সবসময় ভালোর দলে। এই জিনিসটা আমি যে সময় আমার বয়স 10 বছর চলে, এর থেকে প্রত্যেকটা শো আপনার আমি শুনি, শেয়ার করতে পারি না। ছোটবেলা অনেক কিছু বুঝতাম না, তখন আমি 2024 সালে বাংলাদেশ থেকে দেশের বাইরে আসছি। তখন প্রতিদিন আপনি
আগে তো ভূত এফএম শুনতাম, আর এখন তো যেহেতু আপনি নিজে ইউটিউব চ্যানেল খুলছেন, আগের সেই ভূত এফএম এর পিপাসাটা আমাদের অনেকটাই আপনি নিবারণ করে দিয়েছেন। এই ইউটিউব চ্যানেলে নতুন নতুন আমাদেরকে কিছু ঘটনা শুনান। আসলে আমি মনে করি ভূত এফএম প্রত্যেকটা মানুষের ঈমান বাড়ানোর জন্য অনেক সহযোগিতা করবে। যেরকম অনেক মানুষ জিন বিশ্বাস করে না, অনেক মানুষ জিনের সম্পর্কে ঠিক মতন জানে না। যেরকম কিছুদিন আগে আমি একটা ঘটনা শুনছি আপনাদের, যে ঘটনাটা হলো যে এক মা কখনো হেরে যায় না। এই ঘটনাটা শুনে সত্যিই আমার অনেক ঈমান বেড়েছে। এজন্য রাসেল ভাই আপনার কাছে অনুরোধ রইল যে আজকের যে ঘটনাটা আমার নিজের সাথে আমার এক কাজিনের ঘটছে, আমার সাথে একসাথে আমরা ছিলাম, এই ঘটনাটা আপনি শেয়ার করবেন। তাহলে শুরু করছি ঘটনা। রাসেল ভাই, আজকের ঘটনাটা একটু অন্যরকম ঘটনা। অবশ্যই লিসেনার যারা আছেন, আপনার ভিউয়ার যারা আছে, তারা জানি চারদিকের দৃষ্টি সবসময় খোলা রাখে। এই ঘটনাটা প্রত্যেকটা লোকের বোঝানোর সুবিধা ক্ষেত্রে এই ঘটনাটা আমি 3টা পর্বতে শোনাবো। প্রথম নাম্বার পর্ব, ঘটনা কিভাবে শুরু হয়। দ্বিতীয় পর্ব, ভয়ের সময়। তৃতীয় পর্ব, এটার থেকে আমাদের শিক্ষণীয় কি জিনিস। তাহলে রাসেল ভাই, শুরু থেকেই বলি, আমি নতুন, কখনো ভয়েস এভাবে কোনো ঘটনা কোনো জায়গায় এখনো শেয়ার করি নাই। লাইফের ফার্স্ট আপনার শোতে শেয়ার করতেছি। যদি কোনো ভুল টুইটে হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাহলে চলুন ভয়ের একটি করুণ ঘটনা শুনে আসি। ঘটনা শুরু হয় 2023 সাল। আমি সে সময় 2 বছর আগে বিবাহ করি। বিবাহ করার সময় আমার জব ছিল ঢাকা গুলিস্তান। আমাদের কোম্পানি ওখানে ছিল, আমি ওখানে জব করতাম। ঘটনা কিছুদিন পরে আমার কোম্পানিটা শিফট করে নারায়ণগঞ্জ ফতুল্লা সাইনবোর্ডের ওদিকে নিয়ে যাবে। আসলে সাইনবোর্ড এলাকাটা একটু বর্ণনা না দিলেই নয়। সাইনবোর্ড এলাকা এরকম একটা এলাকা, যে এলাকা 2008 সাল 7 সাল ওখানে মানুষ কৃষি জমিন ছিল, চাষ করত, ধান চাষ করত। ময়লার আবর্জনা ডাস্টবিনের অনেক গাথা, এখনো বর্তমানে অনেক খাল আছে। সেই জায়গা আমার কারখানায় নিয়ে যাবে আমাদের কোম্পানি নিয়োজনের বদলতে। আর 2 বছর আগে যেহেতু আমি বিবাহ শাদী করছি, আমার ফ্যামিলিকে আমি এই জায়গায় শিফট করবো সাইনবোর্ডে। সাইনবোর্ডে ফ্যামিলি নিয়ে আসলাম। 2 রুমের একটা ফ্ল্যাট নিলাম, 2টা বেডরুম, একটা ড্রয়িং রুম, একটা কিচেন রুম। খুব সুখে শান্তিতেই আমাদের দিন যাচ্ছিল। তার ভিতরে একটা জিনিস ফলো করলাম, আমি সারাদিন অফিসে থাকি আর আমার ওয়াইফ সারাদিন বাসায় একা থাকে। তাহলে একটা যদি কলিগকে আমার সাথে রাখতে পারি, রুমমেট, তাহলে কি আমার বেবির জন্য একটু সহজ হবে। আর এটাই যে আমার একটা ভয়ের জগতে যাওয়ানোর জন্য প্রথম ধাপ সিঁড়িতে পাও দিব, এটা আমি কখনো ভাবতে পারিনি। তাহলে পরের ধাপে কি হলো, আমার এক কলিগ আছিল, ছদ্মনাম বিপি। আমরা একসাথে জব করতাম। ওই বিপি ভাইকে বললাম, আপনার বেবি থেকে আপনি নিয়ে ঢাকা থাকবেন, তাহলে আমার সাথেই থাকেন। সেও কথায় রাজি হয়ে গেল। দোনো ভাই একসাথে একটা ফ্ল্যাটে থাকতেছিলাম। মাঝে মাঝে আমার বিবি বলতো যে পাশের ঘরের ভাবি, সে একা একা খুব ভয় পায়, সব সময় সন্ধ্যা হলে আমার ঘরে এসে বসে থাকে। আমি এটা নর্মালে নিছি। মাঝে মাঝে সে বলে আমাকে যে তার জানলার ওপারে কে জানি তাকে ফলো করে, কে জানি তার দিকে তাকিয়ে থাকে। এই কথা শোনার পরে
আমি আর বিপি ভাই দোনোজনে ডিসিশন নিলাম বাসাটাকে চেঞ্জ করে দেব, যেহেতু বাসায় তার ওয়াইফের সমস্যা হচ্ছে। পরবর্তীতে বাসা আমরা একটা খুঁজে পেলাম। ওই বাসা খোঁজার পরে বাসাটা বর্ণনা দেই। বাসাটা ছিল নিচতলায়, 2 রুমের ফ্ল্যাট, একটা কিচেন রুম, একটা ড্রয়িং রুম। যাওয়ানোর পরে মনে করছি সবকিছু সমাধান হয়ে গেছে, সবকিছু ভালো হয়ে গেছে, মোটামুটি সুন্দর মতন কয়েকদিন গেল। জানতাম না রাসেল ভাই, সামনে যে আমাদের জন্য কত ভয়ঙ্কর কিছু দিন আমাদের জন্য অপেক্ষা করতেছে, এটা আমি কখনো ভাবতে পারিনি। হঠাৎ করে একদিন সন্ধ্যাবেলায় আমার বিবি আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাবি তো ঘরের ভিতরে কিরকম সেন্সলেস হয়ে আমার রুমের সামনে পড়ে গিয়েছে, তাকে খুব কষ্ট করে ধরে আমার রুমে এনেছি, তোমরা তাড়াতাড়ি বাসায় আসো। আমি আর বিপি ভাই দোনোজনে বাসায় গেলাম। বাসায় যাওয়ানোর পরে দেখি কি একটু আচরণের দিক দিয়ে একটু পরিবর্তন হয়ে গিয়েছে। বলতেছে আমাকে বাচ্চা দিয়ে দে, আমি চলে যাব, আমি বাচ্চা চাই। আমি যেহেতু আপনার এই সোর সাথে অনেকদিন যে পরিচিত, অনেকদিন যে জড়িত, এর জন্য এই সম্পর্কে আমার ভালো কিছু আইডিয়া ছিল। আর পাশাপাশি ইসলাম ধর্মের কিছু কিছু, যেহেতু আমি একজন মুসলিম, কিছু কিছু তকবির, কিছু কিছু জিনিস আমার জানা ছিল। আমি শুরুতে আয়াতুল কুরসি পড়ে এমনকি পানি বিটে দম করে তাকে ছিটা দিলাম। ছিটা দেওয়ানোর সাথে সাথে মনে কি রুমের বিটে বিকট এক আওয়াজে বলল, আমি তোদের কোনো ক্ষতি করতে আসি নাই, তোরা এরম কাজ করিস না যে তোর ক্ষতি আমি করতে পারি। আমাকে বলতেছে, ভাই আপনাকে আমি খুব সম্মান করি, আপনি এই কাজে আমাকে বাধা দিবেন না। পরে আমি বললাম, তুমি তাকে কেন ধরছো? জিনে উত্তরে বলতেছে যে আমি তো তাকে ছোটবেলা থেকে ধরেছি। সে একদিন ভর দুপুরবেলা একা 2টা ডাব নিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে বাসায়। আমি ওই সময় বললাম আমাকে 2টা ডাব দাও, সে আমাকে দিল না, ওইখান থেকে তাকে আমি ধরছি। এই কথা সারা রাত ঘুমাতে পারিনি, টেনশনে মাথা যেন ঘুরে। সেই সময় রাত যত ভারী হচ্ছে, তার উৎপাত, তার হাহাকার ততই জানি বেড়ে গেছে। আমি যতটুকু ইসলামিক তকবির আছে আমি করতে থাকলাম, আমল করতে থাকলাম, আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম। আমি দোয়া করতে থাকলাম আর বারবার বলে তার বাচ্চাটাকে আমাকে দিয়ে দে। আর বাচ্চাটা আমার ওয়াইফের কুলে আমি রেখে দিলাম। আর এখানে আমি কোরআন শরীফ নিয়ে বলতেছি, হে শয়তান, তুই দেখ এটা কি চিনিস, এটা কোরআন, কালাম কোরআন, এটার ভিতরে আল্লাহ তাআলা জিন ও মানুষের সকল ধরনের সমস্যার সমাধান দিয়ে দিয়েছে, তুইও বেশি দিন থাকতে পারবি না। কিছুক্ষণ পর সারা রাত ওর সাথে যুদ্ধ করতে করতে কোন সময় যে আজানের ধ্বনি আমার কানে এসে পড়ল, আমি কখনো ভাবতেও পারিনি, আমি আলাপও পাইনি। আজানের ধ্বনি পাওয়ানোর সাথে সাথে তার ওয়াইফ সেন্সলেস হয়ে যায়। আমরা বলি আলহামদুলিল্লাহ, বিপদ থেকে কিছু সময় বাদ গেল। তারপর আমরা পরের দিন আমাদের এক হুজুর ছিল, তার সাথে যোগাযোগ করলাম, তাকে বললাম ঘটনা। সে তার বাবা মার ঠিকানা নিল, বাবা মার নাম নিল, আমাদের বাসার অ্যাড্রেস চাইল। সে একজন জিনের মাধ্যমে জানতে পারে যে তার বিবির সাথে আগের থেকে একটা জিন আছে, আর আমরা যে বাসায় থাকি ওই বাসার ভিতরেও জিন আছে। এই কথা শুনে আমার খুব টেনশন লেগে গেল। বাসায় আসলাম, কিছু তকবির দিল, তকবিরে কোনো কাজ হচ্ছে না, সে পাগলের মতন করতেছে। মাঝে মাঝে এরকমও হয়েছে যে বাসার থেকে সে একা বেরিয়ে গিয়েছে। আমরা খুব খোঁজাখুঁজি করে তাকে আবার বাসায় ফিরে আনছি। এরকম অবস্থা দেখে তার দেশের বাড়ি ছিল বরিশাল, এই বরিশাল তাকে পাঠায় দেওয়া হলো। বরিশাল যে হুজুরের মাধ্যমে ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়ে গেল। আমরা বললাম আলহামদুলিল্লাহ, যেহেতু আল্লাহ তাআলার তরফ থেকে একটা সমাধান এসেছে। কিছুদিন পর আবার সেই তার ওয়াইফ যে সময় আমাদের বাসায় আসলো, আসানোর সাথে সাথে একদিন ভালোই গেছিল, দ্বিতীয় দিনের মাথায় আবারও সেই কঠিন ধরনের সেই টেনশন, সেই পেরেশান,
সেই জিনিসের আবারও মোকাবেলা করলাম। এবার কাহিনীটা একটু অন্যরকম। এবারকার আগের মতন পাগলের মতন কিচ্ছুই করে না। সে আর কথাই বলতে পারতেছে না, তাকে বোবা বানায় ফেলাইছে। এই বোবা হওয়ানোর পরে তাকে আমরা ধরে দেশে পাঠিয়ে দিলাম। আবার সে দেশে যে আমরা বিগত 6 মাস পর শুনতে পারলাম ওই বিপি ভাইয়ের ওয়াইফ তার জবান আবার বিভিন্ন হুজুরের মাধ্যমে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে জবান আবারও ফিরত এসেছে। আমার একজন ফ্রেন্ড ছিল, সাথে সাথে এই কথা শুনে সে বলতেছে তোমাদের বাসায় আমি যাব। সে ইসলামিক অনেক ধরনের তকবীর জানতো। বাসায় যেয়ে তকবীর করে বলতেছে তোমাদের রুমে ওরকম কোনো সমস্যা নাই, সমস্যা হলো যে পাশে যে বিপি ভাইয়ের রুমের ভিতরে যে ওয়াশরুমের যে রাস্তাটা আছে, জানলাটা, এই জানলা দিয়ে সবসময় জিন চলাচল করে। আর ওই তার ওয়াইফে মাঝে ঝাড়ু দিতে যে ওই জিনের পায়ের উপরে পাড়া দিয়েছে, এর জন্য তাকে আক্রমণ করেছে। এর জন্য প্রিয় লিসেনার্স, রাসেল ভাই একটা জিনিস এখানে শিক্ষণীয় জিনিস যে আমরা, আর এই পাশাপাশি আমার ওই ফ্রেন্ড বলল যে তোমাকে আমি একটা কথা বলে দিই, ঢাকা শহরে আগে মানুষ অনেক ডাস্টবিন, অনেক ময়লা জায়গা বালু দিয়ে ভরাট করে মানুষের বিল্ডিং উঠাইছে। এজন্য তোমরা অবশ্যই চেষ্টা করবে ঢাকা শহরে 3-4 তলা, 2 তলা, নিচতলা, যে জায়গায় আলো বাতাস ঢোকে না, যে জায়গায় আজানের ধ্বনি ঢোকে না, তোমরা মনে রাখবা যেই জায়গা অন্ধকার থাকে, আলো বাতাস ঢোকে না, আজান আসে না, আওয়াজ শোনা যায় না, ওই জায়গায় জিনের বাসা হয়। তোমাদের রুমটা যেহেতু নিচতলায়, এর দিকে আলো বাতাস ওরকম আসে না, আবার আজানও ঠিক মতন শোনা যায় না, এর জন্য এই জিনটা সবসময় আওয়া যাওয়া করতো। এর জন্য একটা জিনিস রাসেল ভাই আপনার মাধ্যমে এটাই বলতে চেয়েছি যে আমাদের মুসলিম যত ভাই আছে অবশ্যই ঢাকা শহরে তার একটা রাইট ডিসিশন, তার একটা সঠিক বাসা চয়েস করা তার ফ্যামিলির জন্য সেফটি, এটা রং চয়েস করা তার ফ্যামিলির জন্য। এরকম একটা অবস্থা, যেরকম অবস্থা আমি ফিল করেছি, আমি ফেস করেছি, এরকম ফেস তারাও করতে পারে। এর জন্য পরবর্তীতে আমি ওই এলাকার কিছু লোকের সাথে কথা বললাম। বললো তোমরা যে বাসায় থাকতেছো, এই বাসায় আগে যে রুমের যে লোকটা ছিল, ম্যানেজার, বাসার ম্যানেজার ছিল ওই রুমে, তারাও মাঝে মাঝে দেখতো অদ্ভুত কিছু জিনিস তাদেরকে ফলো করে, অদ্ভুত কিছু জিনিস তাদেরকে দৃষ্টি দেয়। এর জন্য তারা ওই বাসা ছেড়ে অন্য উপরের তলায় উঠে গিয়েছে। আর এটা একটা মাঠ ছিল, পরিত্যক্ত মাঠ, এখানে মানুষ ময়লা আবর্জনা ফেলাইতো। সেই জায়গায় এই বাড়িওয়ালা জায়গা কিনে এই জায়গায় বিল্ডিং উঠায়। সেই থেকেই ওই মাঠে এরকম জিনিস থাকতো যে মানুষ দিনের বেলা যাইতে ভয় পেত। এর জন্য হয়তোবা তোমাদের বাসায় থাকাটা অতটাই রিস্কি। এর জন্য হুজুর আমাদেরকে বলল যে তোমরা এই বাসাকে ছেড়ে দাও। তাহলে রাসেল ভাই, যদি ঘটনাটা আপনার ভাল লাগে, এটা আমার জীবনের ফার্স্ট ঘটনা, আমার সাথে ঘটে যাওয়া, আমার ফ্রেন্ডের ওয়াইফের সাথে ঘটে যাওয়া, যদি ভাল লাগে অবশ্যই আপনার পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন আর ভালো থাকবেন না কেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলে আছেন। তো ভাইয়া, আমি হচ্ছি মোহাম্মদ সুমন, আমার বাড়ি হচ্ছে নোয়াখালী সুবর্ণচর। তো আমি এখন বর্তমানে ঢাকা কাশপুরে আছি। ঢাকা কাশপুর আপনার সাইনবোর্ডের এদিকে একটা এলাকা আছে আপনার হাসপাতাল রোড নামে, আমি ওইখানে নতুন আসছি, আমি ওইখানে একটা এমব্রয়ডারি জব করি। তবে সময়ের কারণে মানে কি ঘটনাটা ঘটছে আমি এটা বলতে পারিনি। ঘটনাটা হচ্ছে, আমি যখন মুরগির ফার্মে কাজ করতাম, আমার মুরগির ফার্ম ছিল নোয়াখালী ফেনী ছাগলনাই বাজারের দক্ষিণ দিকে কালভার্ট এলাকায়। তো আমার একটা লেয়ার মুরগির খামার ছিল। খামারটা হচ্ছে আপনার একদম খালি মাঠ, মানে পুরা
খালি একটা মাঠের মধ্যে, যেখান থেকে আমার মুরগি ফার্ম থেকে একটা বাড়ি 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। আর মুরগির ফার্মটা আপনার খালি মাঠের মাঝখানে করার কারণ হচ্ছে, যেহেতু মুরগি আপনার বিভিন্ন, যেহেতু অ্যান্টিভাইরাস, অ্যান্ডি, ড্যান্ডি, মনে করেন যে এসব বিভিন্ন ধরনের রোগ ধরে। এই জন্য কি বিশেষ করে খামারগুলো আপনার খালি মাঠের মধ্যে বেশিরভাগ করা হয়, যেখানে মনে করেন যে গরু, ছাগল এগুলো যেন না আসতে পারে, কারণ এগুলোর সাথে অনেক রোগ জীবাণু থাকে। তো ভাইয়া ঘটনাটা হচ্ছে যে আমি আমার নিয়মিত কাজ সেরে, নিয়মিত আমার দৈনন্দিন কাজগুলো করে আমি খেয়ে দিয়ে শুইতে গেলাম। তো এই শুইতে মোবাইল টিপতেছি, তখন আমার ঘুম আসছিল তন্দ্রা চোখে, আমি ঘুমিয়ে পড়লাম। দেন আমি ঘুমানোর পরে যখন মনে করেন যে 5 থেকে 10 মিনিট পরে আমার ঘুম যখন একদম চোখ ভারী হয়ে গেছে, তখন আমি কিছু একটা অনুভব করলাম যে কি আমার রুমের উপরে কে যেন ঢিল মারতেছে। তো আমি কে ঢিল মারতেছে ওইটা আমি জানি না, কিন্তু ভাইয়া আরেকটা কথা হচ্ছে যে কি আমার রুমে যে পোলাপানে ঢিল মারবে ওইরকম কিন্তু কোনো সিস্টেম নাই, কেননা আমার খামার থেকে একটা বাড়ি হচ্ছে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। তো আমি মনে মনে চিন্তা করতেছি কে হয়তো দুষ্টুমি করবে, এই জন্য ঢিল মেরে চলে যাচ্ছি। কিন্তু আবার মনে মনে চিন্তা করতেছি যে কি আমার খামার থেকে এত দূরে দূরে বাড়ি, পোলাপান এসে তো আমার সাথে এত রাত প্রায় তখন 1 থেকে 1.5টা বাজে। তো আমি বললাম, মনে মনে এটা চিন্তা করতেছি যে কি এত রাতে কে আমার সাথে দুষ্টুমি করবে, আর আমি তো এরকম করে কাউকে চিনিও না, আমার সাথে কে দুষ্টুমি করবে। তো এগুলো ভাবতে ভাবতে আবার ঘুমিয়ে গেলাম। ঘুমানোর পর আবার দেখতেছি ভাইয়া টিনের উপরে আমার রুমের টিনের উপরে কে যেন ঢিল মারতেছে। তো আমার মনের মধ্যে অনেক ভয় আসছে, যেহেতু একা একা ওইখানে আর কেউ নেই, একা একা রুমের ভিতরে। তো আমি কি করলাম, আমার মালিককে আমার একটা টর্চ লাইট দিয়ে গেছিল, ছোটগুলো টর্চ লাইট আছে। তো টর্চ লাইটটা নিয়ে বের হলাম। বের হয়ে অন্ধকার একদম, খালি মাঠ, কোনো গরু ছাগল কিছু নেই। আগে বলতে একদম নিঝুম এলাকা, যেহেতু আমার খামার থেকে বাড়িটা 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। তো আমি ভয় বের হলাম, মোবাইলটা হাতে নিলাম আর মনে মনে দোয়া কালাম যা আছে সবগুলো পড়তে লাগলাম। তো ভাইয়া আমি টর্চটা নিয়ে যখন বের হলাম, বের হয়ে আমার রুমের দক্ষিণ পাশে একটা উঁচু জায়গা আছে। দেখি আমি মনে মনে বলি যে দেখি উপরে, দেখি ট্রেন উপরে কে কি মারলো, একটু দেখি। ভাইয়া বিশ্বাস করবেন না, আমি যখন ট্রেনের উপরে লাইটটা মারলাম, আমি তখন কি দেখি না দেখি বিশ্বাস করেন ভাই, তখন আমার মনে হয় যে কি কলিজাটা শুকিয়ে গেছে, একদম কলিজাটা আমার শুকিয়ে গেছে। আমি লাইটটা মেরে দেখি আমার ট্রেনের উপরে একটা কালো অবয়া বসে আছে। এখন ভাইয়া আমার তো মনে অনেক ভয় যে আমি একা মানুষ কি করতে না পারি। তো মনের মধ্যে যত দোয়া কালাম আছে পড়তে লাগলাম। আমি একবার লাইট মারছি, যে কালো যে জিনিসটা দেখা যাচ্ছে, আমি ওই জিনিসটা করে একবার লাইট মেরেছি। মারার পরে ভাই আমার দ্বিতীয়বার লাইট মারার সাহস হয় না। আমি মনে মনে দোয়া কালাম যা আছে ভাইয়া আমি সবগুলো পড়তে লাগলাম। পড়ার পরে তো আমি কি করলাম, আয়াতুল কুরসি পরে গা বন্ধ করে ফেললাম। বন্ধ করার পরে আমি আমার ফোনটা বের করে আমার মালিককে ফোন দিলাম। সো আমার মালিকের নাম হচ্ছে রাব্বি পোল্ট্রিতে উনি ম্যানেজার হিসেবে বর্তমানে আছে, ওনার নাম হচ্ছে রাব্বি। আমি ওনাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পর বলতেছে আমার নাম, ফোন দেওয়ার পর বলতেছে সুমন এত তুমি ফোন দিছো। পরে আমি ভাইয়াকে বললাম, ভাইয়া দেখেন আমার টিনের উপরে, আমি যখন ঘুমাইতে গেছিলাম তখন দেখতেছি আমার টিনের উপরে কে যেন ঢিল মারতেছে। তো আমি মনে করছি কে নাকি দুষ্টুমি করতেছে। আমি টর্চ লাইট নিয়ে বের হয়ে দেখি আমাদের খামারের দক্ষিণ দিকে একটা উঁচু জায়গা আছে, মাটি পাহাড়ের মতো হালকা একটু উঁচু। তো ওইখানে ওটা আমি যখন টিনের উপরে লাইট মারলাম, তখন আমি দেখলাম যে একটা কালো কি জিনিস যেন বসে আছে ওইখানে। তখন ভাইয়া আমি কি করবো, তো ভাই বলতেছে তুমি এখানে দাঁড়াও, দোয়া কালাম যা পারো পড়ো, আমি আসতেছি। তো ভাইয়া মনে করেন যে 10 থেকে 15 মিনিট পরে বাইক নিয়ে আমার কাছে আসছে। তো আসার পরে যখন ভাইয়া আসার পর যখন লাইটটা মেরে দেখি, তখন ভাইয়া দেখি যে কালো জিনিসটা আর নাই। তখন আমাকে ভাইয়া বলতেছে, ভাইয়া এখানে আমি কিছু একটা দেখছি।
ভাইয়া বলতেছে না না না, তুমি হয়তো মনের ভুল দেখছো। না, আমি বলতেছি যে ভাই মনের ভুল যদি দেখতাম তাহলে আমি রাতের 1টা বাজে বের হতাম না। তো ভাইয়া বলতেছে আচ্ছা যেহেতু তোমার ভয় করতেছে তাহলে তুমি এক কাজ করো, খামারের তালা মেরে, রুমে তালা মেরে চলো আজকে বাড়িতে চলো। তো আমাকে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নেওয়ার পরে তো আমি তো পুরা মানে কি একদম হয়ে গেছি, আমার মনে হয় যে তখন আমি সেন্সটা হারিয়ে ফেলবো, ওইরকম অবস্থা ছিল। তো গেলাম, ভাইয়া আমাকে পানি দিল, পানি খেয়ে শুয়ে পড়লাম। তো শুয়ে পড়ে সকাল 6টা বাজে ভোরে এসে আমার দৈনন্দিন কাজগুলো করতে হলো, মোরগের পানি, খাদ্য আপনার সবগুলো দিয়ে ফেলাম। দেওয়ার পর আবার চিন্তা করলাম, দেখি যে কালকে রাত্রে দেখলাম ওই জিনিসটা কি ছিল আর আমার টিনের উপরে কি থাকতে পারে। পরে দেখতেছি ভাইয়া টিনের উপরে কিছু নেই। তো ভাইয়া আমার সাথে ঘটে যাবে ঘটনা, জানি না কি ছিল এটা, কিন্তু ওই দিন আমার মনের ভিতরে আমার জীবনে ফার্স্ট ওইটাই এই ঘটনা ঘটছে। জানি না ভাইয়া কি হয়েছে না হয়েছে ওইটা। তো যাই হোক ভাই, আমার ঘটনাটা যদি সিলেক্ট হয় আমাকে অবশ্যই জানাবেন। এই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি খুলনা থেকে লাবিয়া বলছি। আমরা গত 16 বছর যাবৎ খুলনায় আছি। তো আজকে আমি একটা ঘটনা বলতে চাই। তার আগে বলে নিই, আমি যে ঠিকানাগুলো বলবো কিংবা আমার নাম সব প্রকাশে অনিচ্ছুক, তো আশা করি আপনি প্রকাশ করবেন না। আর সবাইকে ভূত.com সবাইকে আমার তরফ থেকে সালাম জানাই। আমি 2024 সাল থেকে 23 সালের লাস্টের দিক থেকে ভূত.comটা শুনি। আমি অনেক খুঁজছি যে মানে ভালো ভূতের স্টোরি কিংবা স্টোরি কিভাবে পাওয়া যায়। আমার কোনো আইডিয়া ছিল না ভূত.com আর ভূত FM সম্পর্কে। আমি এমনি আগে দেখতাম আমার ভাইয়ারা, আমার আম্মু আব্বু সবাই হচ্ছে তাদের নিজেদের ফোনে ভূত FM শুনতো। তো আমি ভাবতাম হয়তো বা এটা অতটা হরর বা অন্য কোনো টাইপের হবে না, এর জন্য আমি অতটা করি নাই, আরও পড়াশোনা অনেক ব্যস্ততার কারণে। কিন্তু যখন 2023 সালের ডিসেম্বর দিক থেকে আমি ভূত FM শোনা শুরু ভূত.com শোনা শুরু করি, তখন থেকে আসলেই আমি ভূত.com প্রেমে পড়ে যাই। এবং আমি বলতে গেলে গত 1 বছরে আপনার যতগুলা ভিডিও আছে সব 1 থেকে 2 বারের বেশি শোনা হয়ে গেছে। তো আজকে আমি একটা ঘটনা বলবো যেটা আমি জানি না অনেক ভয়ঙ্কর হবে কি না, কিন্তু আমার কাছে আসলেই অনেক ভয়ঙ্কর। এটা হচ্ছে যে খুলনায় নিরালা আমতলার এখানে হয়েছে। আপনি এই ঠিকানাটা প্রকাশ করতে পারেন, সমস্যা নেই। তো ঘটনায় যা যাক, নিয়ালায় আমতলায় হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বাসা। তো আমরা এরকম মানে সবাই মাঝে মধ্যে হ্যাং আউট করতাম, কোন একজনের বাসায় যে ছোটোখাটো একটা পিকনিক করতাম। তো করলে আমরা এরকম আমি, আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের 2 ভাই, বলতে গেলে শাফিন, তামিম আর জান্নাতুল, আমরা এই 4 জন মানে গেছি। গেলে ওদের বাসায়, যে ওদের বাসাটা আমি বর্ণ দিই, দোতলা বাসা, দোতলায় ওরা থাকে, পাশে আরো 2-3টা বিল্ডিং আছে, ওদের বারান্দা থেকে পাশের বিল্ডিংটা দেখা যায়। তো গেলে আমরা অনেক খেলাধুলা করলে মজা করি। তখন আমি ক্লাস 5 অথবা 6-এ পড়ি। আগেই বলে দিই আমি এখন SSC ক্যান্ডিডেট, 2025-এ আমি এক্সাম দেবো। তো গেলে প্রথম দিকে আমার হচ্ছে আগাগোড়াই কি একটা মানে কোনো নেগেটিভ সংকেত আমি পাই যে এখানে হয়তো বা নেগেটিভ কোনো কিছু আছে। যেখানে নেগেটিভ কোনো পাওয়ার থাকে সেখানে গেলে আমার কেন জানি না গা হাত পা যে পশমগুলো ওইগুলো দাঁড়ায় যায় অটো, মানে অনেক আমি মাঝে মধ্যে ভাবি শীতের জন্য কিংবা কোনো একটা রিজনে হচ্ছে। বাট এটা আমি আস্তে আস্তে যখন দেখি যে এখানে নেগেটিভ পাওয়ার আসছে, এইখান থেকেই এরকম প্রবলেম হয়, তো তখন থেকে বুঝতে পারি যে না, আমি এই জিনিসটা বুঝতে পারি। তো আমি ওদের বাসায় যাওয়ার সাথে সাথে এরকম নেগেটিভ পাওয়ার বলতে টের পাতে আমার গায়ে হাত পায়ে যে পশমগুলো ওইগুলো দাঁড়ায় যায়। গেলে আমি ওইটাকে নর্মালি নিয়ে আমি ওদের ওপরে যাই, গেলে আমরা খেলাধুলা করি। তো আমার বারবার মনে ছিল কোনো একটা গুঙ্গানি শব্দ শুনছি ওদের বাসার থেকে। তো আমি ভাবছি হয়তো বা বৃদ্ধ কেউ আছে, তো এর জন্য আমি ওই জিনিসটাকে অতটা গায়ে লাগাইনি। তো খেলাধুলা করে সন্ধ্যার সময় আম্মু যাই, যে নিয়ে আসে, আমাকে নিয়ে আসলে আমার বাসায় চলে আসি। 1-2 মাস পর আমার এক্সাম শেষ। এর ভিতরে আমি আর কখনো চাইনি, বলতে গেলে ওর বার্থডেতে, মানে কারোর বার্থডেতে কিংবা এমনি মাঝে মধ্যে যাওয়া হতো। তো শুনতে পারি ওরা বাসা চেঞ্জ করছে। তো তার ভিতরে আইভি একদিন আসছে আমাদের বাসায়,
আইভি বলতে ওর নিকনেম আইভি, বাট ওর ফুল নেম জান্নাতুল ফেরদৌস। তো ও আসছে, আসলে ও একটু নার্ভাস, তো আমি কোনো কিছু মনে করিনি। দেন ওই স্কুলে যখন যায় তখন আমাদেরকে বলে যে ওর একজন খালা আছেন, তার নাম আশা। তো উনি হচ্ছে মানে ওনার হাজবেন্ডের সাথে রাত্রেবেলা কথা বলছিল ওদের বাসায় জানলার কাছে বসে। তো বসে কথা বলছিল আর মেহেদি দিচ্ছিল। তো এমন টাইমে ওদের থাই গ্লাসটা খুলে যায় এবং অনেক বাতাস হয়। তো আশা আন্টি ভাবে হয়তো বা জানলা লাগাতেই আন্টি ভুলে গেছিল, এখন বাতাস হয়েছে তাই খেয়াল করছে। এরকম লাগায় তিনি হচ্ছে যে আবার হচ্ছে মেহেদি দিতে বসেন এবং কথা বলতে বসেন। এরকম গত 2 থেকে 3 বার জানলাটা খুলে যায়। খুলে গেলে আন্টি একটু ভয় পায়। ভয় পেলে পাশের রুমে যেয়ে আমার বেস্ট ফ্রেন্ডের আম্মু তাকে ডেকে আনে যে আপু এরকম সমস্যা হচ্ছে, কি দেখেন তো একটু। দেন আপু ওরকম যে দেখে ওরকম আটকায় দিয়ে আন্টি চলে আসার পর আবার যে জানলাটা খুলে যায় তখন আন্টিরা একটু ভয় পেয়ে যায়। আগে বলেনি বাড়িওয়ালা, কিন্তু আগে বলেনি যে হচ্ছে এরকম পাশের সাথে এরকম কোনো সমস্যা আছে কিংবা এরকম বাসায় কোনো সমস্যা আছে। ওরা ভাবছে হয়তো বাসায় কোনো সমস্যা আছে, বাট ওরা ওটাকে গায়ে লাগায় দেয়। তারপরের দিন থেকে শুরু হয় আসল ঘটনা। ছাদের থেকে বাচ্চার কান্নার শব্দ। দেন হচ্ছে আমরা সচরাচর জানি টিনের ওপর কোনো কিছু পড়লে একটা শব্দ হয়, কিন্তু ছাদের ওপর পড়লে তেমন একটা শব্দ হয় না। তো ওরা শুনতে পারতো যে কিরকম সর্ষে পড়তেছে গড়ায়। ওদের ওপর 3তলা ছাদে ছিল ব্যাচেলার। ওরা তো সচরাচর ছেলে মানুষ, ওরা তো শিলপাটাতে কোনো কাজ করতো না। রাত 1টা-2টার দিকে ওরকম শিলপাটার শব্দ হতো। দেন হচ্ছে আপনার সর্ষে পড়ার শব্দ হতো। ওরা এই জিনিসটা, বাচ্চা কান্নার শব্দ হতো, ওরা এই জিনিসটাকে মানে মাইন্ডে নিয়ে নেয়। যে আগে কিন্তু মাইন্ডে নেয় নাই ওটা। আর সচরাচর ওদের ঘরে থালা বাসন পড়তো, পানির ট্যাপ কীরকম খোলা রয়েছে এরকম হতো, মানে বিভিন্ন ধরনের প্রবলেম হয়। তো ওরা হচ্ছে বাড়িওয়ালাকে ধরে। বাড়িওয়ালাকে শুধু ওরা ধরে না, ইভেন কি বাড়ির যত ভাড়াইটিয়া ছিল সবাই ধরলে বাড়িওয়ালা প্রথমে শিকার কাটেনি যে না আমাদের বাসায় কিছু নাই, কি হবে। বাড়িওয়ালাকে তো জানতো পাশের সাথে প্রবলেম ছিল। তো দিন অনেক যে ধরাধরির পর তখন বাড়িওয়ালা বলে যে না, পাশের ছাদে মানে আমার বেস্ট ফ্রেন্ডের বারান্দা থেকে যেই ছাদটা দেখা যায় এবং ধরা যায়, ওই ছাদে মানে 1টা না 2টা এরকম জিনকে হচ্ছে বেঁধে রাখা হয়েছিল 4টা পিলারের সাথে, মানে হাত পা চারদিকে দিয়ে বেঁধে রাখা ছিল। কোনো একটা রিজনে উনি ছুটে গেলে তো এরকম সবাইকে ভয় দেখানো শুরু করলে আরও আন্টি ওই দিনকার অনেক রাত পর্যন্ত হাতে মেহেদি দিচ্ছিল আর জানলা খোলা মানে লাইট জ্বালানো ছিল। তো ওইটাতে উনি অনেক বিরক্তি ফিল করে, মানে ওই জিনটা অনেক বিরক্তি ফিল করে, এই জন্য আন্টিকে ভয় দেখানোর চেষ্টা করছিল। আন্টি যদি তখন ওইখান থেকে সরে নিয়ে দিত, আন্টিকে বলে ক্ষতি করার ট্রাইও করতো। এইটা হচ্ছে যে বলতে তারপরে হচ্ছে আন্টিরা ওরকম দোয়া দ্রুত পরে ঘর বন্ধক দিয়ে, মানে যে কয়দিন ঘর খুঁজে না পায় ওই কয়দিন ঘর বন্ধক দিয়ে রাখছিল। দেন তারপরে হচ্ছে বাসা চেঞ্জ করে ফেলে। আল্লাহর রহমতে এখন ওদের কোনো সমস্যা হয় নাই। এখন ওই বাড়ির কি খবর সেটাও জানি না। এটা বলতে গেলে এখন থেকে 3-4 বছর আগে, যখন আমি ক্লাস 5-6-এ পড়তাম তখনের ঘটনা। তো যদি ভালো লাগে তাহলে বলবেন আমার কাছে। আমার নিজের সাথে ঘটা, আমার দাদি বাড়ি যেহেতু গ্রামের নড়াইলের দিকে, আমার দাদি বাড়ির সাথে ঘটা অনেক ঘটনা আছে। একটা বলে দিই, আমার দাদির ঘরে 109টা জিন ছিল। তো এদেরও কিছু কাহিনী আছে যেটা আমার নিজের চোখের সামনে দেখা হয়েছে, আমি শুনছি গ্রামের কাছ থেকে। যদি চান ভাইয়া আমি প্রকাশ করব, এটা আপনাকে দেব। আমি হচ্ছে আপনাকে বলবো, আপনি তখন যদি ভালো মনে করেন তাহলে প্রকাশ করবেন। জানি না কতটুকু ভালো হলো, কিন্তু তার ভিতরে আমি আরেকটা জানাই দিতে চাই যে লাস্ট টাইম একটা জাদুকরণী একটা ঘটনা আপনি রিসেন্টলি কয়েকদিন আগে পোস্ট করছেন। তো এই বিষয় নিয়ে কিছু একটা বলতে চাই। উনি হচ্ছে বলছিলেন যে এখানে যে এই ঘটনাটা শোনার প্রথম পার্টের পরে কোনো একটা মানে যে শুনবে তাদের কাছে কোনো একটা ঘটনা ঘটবে। এখন আমি জানি না এটা কি ওই ঘটনা শোনার পরে ঘটছে কি আগে ঘটছে। আমি ওই ঘটনার প্রথম পার্টটা শোনার পরে আমার কিছু মানে কিছু কাজের জন্য আমি ঘটনাটা অফ করে দিয়ে আমি কাজ সারার পরে তার পরের দিন যে সেকেন্ড ঘটনাটা ঘটলে তখন আমার মাইন্ডে আসে যে তাহলে হয়তো বা এইটা ওই রিজনেই হয়েছে। রাত্রেবেলা আমি আর আমার ভাই এক রুমে ঘুমাই। তো আম্মু হচ্ছে রাত 2টা-3টা ভিতরে বহুবার এসে দেখা গেল আমাদের ফোন টোন নিয়ে যায়, কিংবা আমরা শীতকাল তো কম্বল টম্বল থেকে বের হয়ে যাই কিনা। তো আম্মুর রুমে ঢুকে
দাঁড়ায় আমাদেরকে দেখতেছে। ইভেন আমি আর আমার ভাই ঘুম তখন। তো আম্মু পায়ের কাছে দেখে আম্মুর হাতের কবজি পর্যন্ত এত বড় একটা চেলা বিছে, ইভেন অনেক মোটা চেলা বিছেটা। আর বলতে গেলে দেখলে মনে হচ্ছে যে অনেক বয়স্ক চেলা বিছে, এরকম গোল হয়ে পাকায় রয়েছে। আমাদের রুমটা হচ্ছে এমন অনেক বড়, তো ফার্নিচার থাকলে অনেক ফাঁকা ফাঁকা থাকে। আর আমার আম্মু অনেক ক্লিন পছন্দ করে, তো আমাদের ঘরে কখনো ময়লা হয় না কিংবা কোনো আমি আজ অব্দি 16টা বছর এই বাসায় রয়েছি, কখনো দেখি নাই আমাদের দোতলার রুমে কোনো ইঁদুর চামচিকা কোনো কিছু নাই বা চেলামেলা আসার কোনো স্কোপই নাই। বলতে গেলে মশাও খুব কম। সেই বিল্ডিংয়ে হঠাৎ একটা চেলা বিছিয়ে আসছে, ইভেন আম্মুকে কোনো ক্ষতি করে নেয়। আম্মু পাড়া দিছে ছোট ছোট চেলা বিছিয়ে, কিন্তু পাড়া টাড়া কিংবা গুঁতো টুতো লাগলে কামড় দেয়। পাড়া লাগছে কিন্তু আম্মুকে কিছু বলে নাই, না বললে দেন হচ্ছে আব্বুকে ডেকে আনলে আব্বু মেরে ওটাকে ফেলাই দেয়। কিন্তু পরের দিন যেখানে ফেলাইছে সেখানে চেলা বিছাটা আর আমি খুঁজে পাই নাই। আমি দেখবো, আমি তো ঘুমিয়েছিলাম, আমি শুধু জাস্ট শুনছি, আমি দেখবো বলে চেলা বিছাটা খুঁজতেছি, আমি আর খুঁজে পাই নাই। দেন আম্মু বলতেছে হয়তো বা তোর আব্বু হচ্ছে বেসিকের ভিতরে ফেলাইছে, কিন্তু আব্বুকে জিজ্ঞেস করছে, আব্বু বলছে ময়লার বালতিতেই ফেলাইছে। তো এই জিনিসটা আমি নর্মালি নিচ্ছি, হয়তো বা কোনো প্যাকেটের ভিতরে ছিল। বাট আমি যখন আমাদের ময়লা নিয়ে যাই তখন আমি ভালো করে চেক করে দেখি, নাই। তাও বাদ দিলাম। পরের দিন যখন ঘটনাটা আমি সন্ধ্যার সময় রান্না করতেছি, মানে সন্ধ্যা স্ন্যাক্স বানাচ্ছি, তখন আমি ঘটনাটা শুনি। যখন শুনি যে এরকম যে যারা শুনবে তারা কিছু একটা মানে তার যে ক্ষমতা সম্পর্কে জানতে পারবে, তখন আমি দ্রুত আম্মুকে যে বলি। আম্মুকে গিয়ে বললে আম্মু অনেক বকাবকি করে, কারণ আমার সাথে ভূত.com-এর অনেক একটা ঘটনা শুনে আমার সাথে একটু খারাপ জিনিস ঘটে গেছিলো, যার জন্য আম্মু অনেক বকাবকি করে। অ্যান্ড আম্মু স্টিল আমার ফোন নিয়ে নেওয়া তোমাকে আর ফোন দেওয়া হবে না। দেন আমি অনেক করার পরে আমি হচ্ছে আমার ভাইকে যে হুজুর পড়াতে আসতো তাকে সব কিছু বলি। তো বলতেছে তুমি ঘর বন্ধক দিয়ে ঘুমাবা, যেহেতু একটা ঘটনা এরকম বলছে, হয়তো বা কোনো সমস্যা হতেও পারে। আমি জানি না এটা আসলে কি হবে, তারপর থেকে আমি ঘর বন্ধক দিয়ে রেগুলার ঘুমাই। আসসালামু আলাইকুম ভাইয়া, যদি ভালো লাগে তাহলে জানাবেন এবং প্রকাশ করবেন। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। ঘড়ির কাঁটা বলছে বিদায় নিতে হবে এখন আমাকে। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি এভাবেই আপনাদের পাশে পাবো, সাথে পাবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।